আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শাহাবুদ্দিন কেমন আছেন? এসআই আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, টিআরবি 377 পড়বেন, ভালো করে পড়েন। যেমন জেনারেল ডায়েরি কাকে বলে, জেনারেল ডায়েরিতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকে, জেনারেল ডায়েরিকে পুলিশের কেন রক্ষা কবচ বলা হয়, জেনারেল ডায়েরিতে কি কি বিষয়গুলো রেকর্ড করা হয়, পুলিশের দৈনন্দিন কার্যক্রমে জেনারেল ডায়েরির ব্যবহার কি, জেনারেল ডায়েরির আইনগত ভিত্তি কি, জেনারেল ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি, জেনারেল ডায়েরি তদারকি দায়িত্ব কে, জেনারেল ডায়েরি রেকর্ড করার দায়িত্ব কার। সহজ প্রশ্ন না? আপনি লিখতে যান, আপনি পারবেন না। আজকে রাত্রে জেনারেল ডায়েরির উপরে পিএইচডি করবেন সবাই। জেনারেল ডায়েরি পিআরবি 377 থেকে সবাই ভালো করে পড়বেন, প্রশ্ন আসবে। আচ্ছা, আমরা আজকে পড়বো আছে পুলিশ আইন। আপনারা 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 অলরেডি দেখছেন যে পুলিশ আইন থেকে কিন্তু আমাদের গত বছর পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসেনি, ঠিক আছে না? সুতরাং এবছর পুলিশ আইন থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এজন্য পুলিশ আইনটাকে আমরা একটু ভালো করে দেখবো, পাশাপাশি হ্যান্ডবুকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এটা আমরা দেখার চেষ্টা করবো। পুলিশ আইন, পুলিশ আইন হচ্ছে 1861 সালের একটা আইন। এবং পুলিশ আইনের পুলিশ আইনে হচ্ছে আপনার মূল যে বিষয়টা, এখানে আমাদের পুলিশের দায়িত্ব কর্তব্য, পুলিশের শাস্তি, পুলিশের অসদাচরণ, পুলিশ কোন কাজ করতে পারবে কোন কাজ করতে পারবে না, এই সংশ্লিষ্ট বিধিবিধানগুলো আলোচনা করছে। পুলিশ আইন পড়ানোর আগেই প্রথমে পুলিশের একটা সারমর্ম, আমি পুলিশ আইনের সারমর্মটা বলি। বেসিক্যালি আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার জন্য পুলিশ আইনের 34, 34-এর ক, 29 এবং 7 ধারা, এইগুলো থেকেই নর্মালি প্রশ্ন আসে। তাছাড়াও পুলিশ আইনের অতিরিক্ত পুলিশ, স্পেশাল পুলিশ বা বিশেষ পুলিশ, এবং হচ্ছে আপনার পুলিশ আইনের ওই যে 8, 9, 10, 11, এই ধারা থেকেও ছোট ছোট প্রশ্ন আপনাকে তুলে দিতে পারে। অথবা পুলিশ আইনের 29 ধারায় যে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্টের একটা পয়েন্ট থেকে একটা সৃজনশীল প্রশ্ন বানাই দিল। প্রশ্ন আসলো যে কনস্টেবল রফিক ছুটিতে যে বিনা কারণে সে অতিবাস করলো এবং 15 দিন পর সে তার ইউনিটে এসে হাজির হলো, অপরাধ কি? অপরাধ কি? তাহলে এখানে অপরাধ কি? তাহলে সে পুলিশ আইনের 29 ধারা মোতাবেক সে অপরাধ করছে, এবং পুলিশ আইনের 29 ধারা মোতাবেক সে যদি অপরাধ করে থাকে, তো তার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা হচ্ছে আপনার ওই ওই ইয়াতে কি কয় রে, ওই 29 ধারায় দেখবেন যে 3 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা, বা 3 মাসের কারাদণ্ড, হ্যাঁ, বা অভয়দণ্ডের বিধান কিন্তু রাখা হয়েছে। বিশেষ করে পুলিশ আইনের 34, 34-এর ক, 29, এই 3টা ধারায় যে শাস্তি উল্লেখ করছে, সরি আর একটা আসল ধারাটাই তো ভুলে গেছি বলতে। এখানে এই এইখানে ওই যে যে পুলিশ আইনের 30, 30-এর ক, আসল আসল হচ্ছে এই ধারাটা। তো এইখানে আছে আপনার শাস্তিগুলো দয়া করে একটু লিখবেন। শাস্তিগুলো যদি দয়া করে আপনি না লেখেন, তাহলে আপনি কিন্তু ফুল মার্কস পাবেন না, যেহেতু এখন কম্পিটিশনের যুগ। আপনাকে অন্য সবার থেকে একটু ব্যতিক্রম লেখার চেষ্টা করতে হবে। 100% 3টার শাস্তি একটু মনে মনে রাখবেন, যে 3টার শাস্তি যা, ওটা ওটা আমাদের বলার দরকার নাই। আমরা পুলিশ আইনের 1 ধারাটা দেখবো। 1 ধারা এখানে কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেছে। 1 ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখানে দেছে। 1 ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেছে। এই সংজ্ঞার ক্ষেত্রে, এই সংজ্ঞার ক্ষেত্রে হচ্ছে আপনার এটা রিটেনে কোনো কিছুই আসবে না, জাস্ট এমসিকিউ মনে রাখবেন এখানে, যে নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী বলতে কাকে বুঝাচ্ছে। এমসিকিউ, ইন্সপেক্টরের নিচে যারা আছে তারা সবাই আছে নিম্ন পদস্থ পুলিশ কর্মচারী, এনাফ, এর বেশি দরকার নাই। 2, 3 এগুলো দরকার নাই। 3 ধারাটা একটু এমসিকিউর জন্য মনে রাখ বন্ধুরা, সব পড়া যাবে না, এখন সব পড়া সময় না। যা রিটেনে আসবে, যা এমসিকিউ আসবে, সেগুলো আমরা একটু দেখবো। 3 ধারায় আপনাকে বলতেছে যে পুলিশের কর্তব্য তত্ত্বাবধানকারী, অর্থাৎ সরকার দেশের সকল অংশের পুলিশ বাহিনীর সকল কার্য তত্ত্বাবধান করতে পারবে, এবং সরকারের নিকট হতে ক্ষমতা প্রাপ্ত না হয়ে পুলিশের কাজে কোনো কি করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, পুলিশের কাজে তত্ত্বাবধান করবে কে? সরকার করবে। কে ক্ষমতা প্রাপ্ত না হয়ে হস্তক্ষেপ করতে পারবে না? পৃথিবীর যে কোনো ব্যক্তি। কার কাছ থেকে? সরকারের কাছ থেকে। এতটুকু মনে রাখবেন। 4 ধারা,
পুলিশের প্রশাসনিক ক্ষমতা, এখানে বলতেছে দেশের পুলিশের প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার মানে হচ্ছে আইজিপির হাতে ন্যস্ত থাকবে এবং সরকারের অনুমোদন ক্রমে বিশেষ কোনো ডেপুটি অথবা সহকারী ইন্সপেক্টর জেনারেল এর উপর অর্থাৎ এআইজি এর উপর ন্যস্ত থাকবে, অ্যাডিশনাল আইজি। আচ্ছা, দেশের জেলার পুলিশ প্রশাসনিক ব্যবস্থা জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীনে জেলা সুপারিনটেন্ডেন্ট এবং সরকারের সিদ্ধান্ত ক্রমে অন্য কোনো সুপারিনটেন্ডেন্টের উপর ন্যস্ত থাকবে। তাহলে দেখেন এখানে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে বলতেছে যে দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থা কার উপর ন্যস্ত থাকবে? আইজিপি, ধরে বলেন কার উপর? আইজিপির উপর। আর আইজিপির নির্দেশ মোতাবেক অন্য কে দায়িত্ব পালন করতে পারে? একজন অ্যাডিশনাল আইজি দায়িত্ব পালন, পুরো সমগ্র বাংলাদেশের দায়িত্ব থাকতে পারবে। আর জেলার দায়িত্ব কার কার নিকট থাকে? জেলার দায়িত্ব থাকে হচ্ছে আপনার জেলা ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণাধীন একজন এসপির অধীনে থাকবে। এবং বলতেছে যে আপনার কোন সহকারী সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ এসপি সার্কেল বা অ্যাডিশনাল এসপি এদের কথাই মূলত এখানে বলছে। তত্ত্বাবধান করবে হচ্ছে মূলত সরকার, যা হোক আর কি। তো এই হলো কথা। আর স্যারের কথা বলতেছে সরকার প্রয়োজন মনে করলে যে কোনো সময় পুলিশের একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল নিয়োগ করতে পারে। তবে তবে অনুরূপভাবে নিযুক্ত পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল কর্তৃক অর্পিত কর্তব্য দায়িত্ব পালন করবে এবং কর্তব্য পালন করার সময় তিনি ইন্সপেক্টর জেনারেল অনুরূপ ক্ষমতার অধিকারী তিনি হবেন। এগুলো দরকার নাই। 5 ধারা, আইজিপির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সমগ্র বাংলাদেশে পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে, পূর্ণ পূর্ণ জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। তবে সরকার কর্তৃক বিভিন্ন সময় প্রদত্ত আদেশ বলে নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি তার ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই 5 ধারার সাথে আপনারা বেসিক্যালি মনে রাখবেন আচ্ছা আপনার ওই যে পুলিশ আইনের 35, সিআরপিসির 12 এবং সরি কার্যবিধির হচ্ছে 12, পিআরবি হচ্ছে 35, আর এই এই পুলিশ আইনের হচ্ছে 5। মানে এখানে বলতেছে যে আপনার এই কি বলতেছে যে আইজিপি মহোদয় সমগ্র বাংলাদেশে এমসিকিউ কার ক্ষমতা প্রয়োগ করতে পারবে? জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। তবে এখানে বলতেছে সরকার কর্তৃক বিভিন্ন সময় আদেশ বলে, এমসিকিউ কে কর্তৃক? সরকার কর্তৃক বিভিন্ন সময় আদেশ বলে এই ক্ষমতা ভিন্ন ভিন্ন ভাবে তিনি প্রয়োগ করতে পারবে। তো আপনারা যদি পিআরবি 35-এর খ দেখেন যে একজন ম্যাজিস্ট্রেট একজন আইজিপি কে সমগ্র বাংলাদেশে পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হলেও তিনি কেবলমাত্র অপরাধীদের দমন, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ, এই সকল বিষয় তিনি তার পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবে। বিচার করার ক্ষমতা নাই, রাইট? তারপর সরকার বলছে বিচার করার ক্ষমতা তার কিন্তু এখানে নাই। এই হচ্ছে এই আইনের 5 ধারা। এই 5 ধারা থেকে কিন্তু রিটেনে প্রশ্ন আসতে পারে যে পুলিশ আইন অনুসারে সমগ্র বাংলাদেশে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে কে এবং কি কি ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারে। তো কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারে এই কথা কিন্তু আপনার এই 5 ধারায় আপনাকে বলতেছে। একজন বলছে যে ভাই 5 এবং 12 ধারার মধ্যে পার্থক্য কি? 5 ধারায় আপনাকে বলতেছে যে সমগ্র বাংলাদেশে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবে আইজিপি। আর 12 ধারায় বলতেছে যে পুলিশের সকল প্রশাসনিক ক্ষমতা, বদলি, পদোন্নতি, তারপর হচ্ছে আপনার ট্রেনিং, নিয়ম কানুন, রেশন, বেতন, সুযোগ সুবিধা, আবাসস্থল, চিকিৎসা, এইগুলো সম্পর্কে হচ্ছে আপনার বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করতে পারবে। ঠিক আছে কিনা? দাড়ি রাখতে পারবেন, দাড়ি রাখতে পারবেন না, এই কালারের পোশাক পরবেন, তারপর হচ্ছে আপনি এইভাবে চলবেন, এইভাবে চলবেন না, এই এই সংক্রান্ত বিষয় হচ্ছে আপনাকে এইভাবে আপনাকে বলছে। এটা হচ্ছে আপনার 12 ধারা। তো এছাড়া 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 আর কিছু এখানে বলেনি। আশা করি আমার কথা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, 5 ধারা দরকার। 5 ধারা রিটেনের জন্য অতটুকু গুরুত্বপূর্ণ, ওটুকু মনে রাখবেন। 7 ধারাটা আমরা রিটেনের জন্য 100% ইম্পর্টেন্ট, ভেরি ভেরি দাগাই রাখেন। রেগান মোল্লা ফোন দেবেন। 7 ধারায় হচ্ছে এটা এটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। প্রশ্ন আসবে যে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার তার অধস্তনদের দায়িত্ব কর্তব্য অবহেলায় কি শাস্তি দিতে পারে? কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার, ঠিক আছে কিনা? অথবা শ্রীপুর থানার একজন কনস্টেবলের দায়িত্ব কর্তব্য অবহেলার জন্য কি শাস্তি সাধারণত দেওয়া হয়ে থাকে বলো বা ব্যাখ্যা করো। তাহলে এই টাইপের প্রশ্ন যদি তোমার পদোন্নতি পরীক্ষা আসে তাহলে পুলিশ আইনের এই 7 ধারা দিয়ে বেসিক্যালি অ্যান্সার করতে হবে। বেশিরভাগ গাইডেই কিন্তু এটা ভুল লেখা আছে, শুধু লেখছে গুরুদণ্ড লঘুদণ্ড, কিন্তু না, এটা লেখলে কিন্তু হবে না। আপনি আমার কথা শোনেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। গুরুদণ্ড লঘুদণ্ড লেখার আগে দেখবেন মেইন হ্যান্ডবুকে দু একটা কথা কিন্তু লেখা আছে যে এই অপরাধের জন্য গুরুদণ্ড লঘুদণ্ড। অপরাধগুলো কি কি বলতেছে? অনধিক বেতনের 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা,
অনধিক 15 দিন পর্যন্ত ব্যারাকে আটক রাখা, গার্ড ডিউটি করা বা শ্রমসাধ্য কাজ দেওয়া, সদাচরণ বেতন হতে বঞ্চিত করা, কোনো বিশেষ পদমর্যাদা বা ভাতা রহিতকরণ করা। আর বলতেছে যে উপরোক্ত শাস্তিগুলোর মধ্যে কতক গুরুদণ্ড কতক লঘুদণ্ড। সেগুলো কি? গুরুদণ্ড হচ্ছে চাকরি থেকে বরখাস্তকরণ, অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। আর লঘুদণ্ড কি? লঘুদণ্ড হচ্ছে তিরস্কার, অতিরিক্ত ডিল, ফেটিক ডিউটি, আটক আটক ডিউটি, আটক বা হচ্ছে আপনার নজরবন্দি, পিডি বা নজরবন্দি। বলো। আটক 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 বা হচ্ছে আপনার নজরবন্দি। তাহলে এখানে আমাদের প্রথমে যে বিষয়টা একটু জানা দরকার সেটা বলতেছে যে বেসিক্যালি এই শাস্তিগুলো দেয় কে, এটা আপনাকে এমসিকিউ মনে রাখতে হবে। তাহলে এখানে বলতেছে যে কোনো অযোগ্যতা, দোষ ত্রুটি বা কর্তব্য অবহেলার কারণে অধস্তন কর্মচারীকে চাকরি থেকে যে কোনো সময় বরখাস্ত অথবা সাসপেন্ড বা পদোন্নতির আদেশ দেওয়ার ক্ষমতা সরকার কর্তৃক বিভিন্ন সময় প্রণীত ইন্সপেক্টর জেনারেল, তারপরে হচ্ছে ডিআইজি, তারপরে সহকারী আইজি মানে এআইজি বা এসপি এবং জেলার সুপারিনটেন্ডেন্টের হচ্ছে আপনার থাকবে। তাহলে আমরা দেখি যে চাকরি থেকে বরখাস্ত করার ক্ষমতা আছে কার? আছে আইজিপির আছে, তারপর আছে ডিআইজির আছে, এরপরে এআইজির আছে এবং জেলা সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের কিন্তু রয়েছে রয়েছে। তাহলে এখানে এখানে এই এমসিকিউ গুলো যদি পদোন্নতি পরীক্ষা আসে, আশা করি আমরা পারবো। তো আমি আবার বলি, কে কে পারবে? আইজিপি পারবে, ডিআইজি পারবে, এআইজি পারবে। এআইজি এআইজি মানে কিন্তু এসপি, অর্থাৎ একজন এসপি যখন পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন হয় তখন তাকে এসপি বলে, যখন এপিবিএন এসপি বিএনএ যায় তখন তাকে সিও বলে। আর আমরা তো এসবি সিআইডি চাকরি করছি, ওখানে বলে হচ্ছে এসপি এসএস বলে। হ্যাঁ, এসএস নাম শুনছেন, ওটা তো এসএস বলা হয়। আর র্যাবে গেলে সিও বলে, এপিবিএন এসপিবিএন এ গেলে আপনাকে সিও বলে, কমান্ডিং অফিসার। ঠিক আছে? আর এই যখন একজন এসপি যখন পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন হবে তখন তাকে বলা হচ্ছে এআইজি বলা হয়, এআইজি অমুক, এআইজি অমুক। এআইজি আবার যেন ভাবেন না যে অতিরিক্ত আইজিপি, এরকম না। এআইজি মানে হচ্ছে ওই মানে আইজি সহকারীকে এআইজি বলা হয়। হ্যাঁ, একজন একজন এসপি ওখানে দায়িত্বে থাকতো তখন এই এই পদে তাকে মানে এই নামে তাকে ডাকা হয়ে থাকে। অর্থাৎ একই ব্যক্তি আপনার বিভিন্ন জায়গায় যখন পদায়ন হবে তার বিভিন্ন নাম এসে ভূষিত হবে, এই কথাটাই বলতেছে। আর এই শাস্তি রায় দিতে পারে। তাহলে কি কি শাস্তি দেবে? এই এক বা একাধিক শাস্তি কি দিতে পারবে? একটা শাস্তি দিতে পারে। শাস্তিগুলো কি কি ভাই আমরা একটু দেখি। বলতেছে যে আপনার অনধিক 1 মাসের বেতনে, এটি মুখস্থ করতে হবে, সবাই মুখস্থ করেন। অনধিক 1 মাসের বেতনে সমপরিমাণ জরিমানা, অনধিক 15 দিন পর্যন্ত ব্যারাকে আটক রাখা বা গার্ড ডিউটি করা, সদাচরণ বেতন হতে বঞ্চিত করা, কোনো বিশেষ পদমর্যাদা বা ভাতা রহিতকরণ করা। আমি আবার বলি, অনধিক 1 মাসের বেতনে সমপরিমাণ জরিমানা, অনধিক 15 দিন পর্যন্ত ব্যারাকে আটক রাখা বা গার্ড ডিউটি করা বা অন্য কোনো শ্রম কাজ করা, সদাচরণ বেতন হতে বঞ্চিত করা, কোনো বিশেষ পদমর্যাদা বা ভাতা রহিতকরণ করা। উপরের শাস্তিগুলোর মধ্যে কতকগুলো গুরুদণ্ড, কতকগুলো হচ্ছে আপনার লঘুদণ্ড। গুরুদণ্ড গুলো তোমাকে মুখস্থ করতে হবে। প্রায় এমসিকিউ এইটাই বেসিক্যালি আসে। কোনটা আসে জানেন? প্রশ্ন আসে যে নিচের কোনটি গুরুদণ্ড, নিচের কোনটি গুরুদণ্ড নয়, নিচের কোনটি লঘুদণ্ড, নিচের কোনটি লঘুদণ্ড নয়। তখন 4টা অপশন দেখে আপনাকে টিক দিতে হবে যে কোনটা। এটা একটা এমসিকিউ কমন, অর্থাৎ পুলিশ আইনের এমসিকিউ আসলে এটাই নরমালি আসে। তখন এখানে আপনাকে বলতেছে যে গুরুদণ্ড হচ্ছে চাকরি থেকে বরখাস্তকরণ, অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। আর এইগুলো আনতে গেছে তুমি। না আমি খাবো না, আমি খাবো না, যাও যাও যাও, আমি খাবো না, না নিয়ে যাও, নিয়ে যাও, তোমরা খাও। আহ, তখন 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 হচ্ছে আপনাকে এই 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 বিষয় এই বিষয়গুলো আপনাকে এখানে বলতেছে। এবং এখানে আমরা যদি আমরা এখানে এখানে আমরা যদি তার একটা জিনিস খেয়াল করে দেখি বন্ধুরা, যে লঘুদণ্ড গুলো কি কি। লঘুদণ্ড লঘুদণ্ড গুলো আপনাকে এরকম মুখস্থ করতে হবে। আর এখানে আমরা একটা দেখি যে গুরুদণ্ড এবং লঘুদণ্ডের মূলত পার্থক্য কি। তো গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল চলে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং করতে হয়। লঘুদণ্ডের বিরুদ্ধে আপনার আপিল চলে না এবং ডিপার্টমেন্টাল আপনার প্রসিডিং এর কোনো দরকার হয় না। বলেন, বলেন। আচ্ছা, তো লিঙ্ক পান নাই আপনি? কি সমস্যা আপনার? হোয়াটসঅ্যাপে হাই লেখেন, জুম ইনস্টল করেন, করছেন? হোয়াটসঅ্যাপে হাই লেখেন, হোয়াটসঅ্যাপে হাই লেখেন। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, গুরুদণ্ড লঘুদণ্ডের মধ্যে পার্থক্য শুনলে মুখস্থ দেখেন। গুরুদণ্ড পুলিশ সদস্যদের গুরুতর অপরাধের জন্য যে শাস্তি দেওয়া হয় তাকে তাকে গুরুদণ্ড বলা হয়। পুলিশ সদস্যদের মানে মানে ছোট অপরাধের জন্য যে শাস্তি দেওয়া হয় তাকে লঘুদণ্ড বলা হয়। গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল চলে, লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল চলে না। গুরুদণ্ড দিতে গেলে তাকে প্রসিডিং অর্থাৎ বিভাগীয় মামলা দিতে হয়। লঘুদণ্ড দেওয়ার ক্ষেত্রে আপনার এই মানে বিভাগীয় মামলার কোনো প্রয়োজনীয়তা হয় না। গুরুদণ্ড
বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে, লঘুদণ্ড বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে না। গুরুদণ্ড মানে হচ্ছে বড় ধরনের শাস্তি, লঘুদণ্ড হচ্ছে ছোট ছোট ধরনের শাস্তি। ও ধারা কি দেবেন? ধারা দেবেন এই 7 ধারা দেবেন। আর ওই যে পুলিশ আইনের 874, 880, 871, হ্যাঁ, 857, এই 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 এইগুলো লিখে তুলি আপনার হয়ে যাবে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা। আ- আচ্ছা, এরপরে এরপরে আমরা যে জিনিসটা জানবো যে সাসপেনশন, কিছুদিনের জন্য কর্তব্য চুক্তিকে সাসপেনশন বা বিশেষ দণ্ড বলা হয়। তাহলে সাসপেনশনের অপর নাম কি? বিশেষ দণ্ড। তবে সাসপেনশন এটা কোনো বেসিক্যালি সাসপেনশন সাসপেনশন এটা সাসপেনশন সাসপেনশন এটা কিন্তু কোনো বিশেষ দণ্ড না। এখানে আপনাকে বলতেছে যে সাময়িকভাবে কর্তব্য চুক্তি করা হলে তখন সাসপেনশন। একজন ব্যক্তিকে সাসপেনশন কখন করা হয় জানেন তো? এটা একজন ব্যক্তিকে সাসপেনশন তখনই করা হয় যখন তার কর্মে নিযুক্ত থাকা জনস্বার্থ বিরোধী হয়। যেমন আপনি এই মুহূর্তে শ্রীপুর থানায় মারামারি করছেন পুলিশের লোক হইয়ে, তো যদি পাবলিক দেখে যে আপনি মারামারি করছেন বা কারোর সাথে কোনো অপরাধ করছেন, আবার ডিউটি করতেছেন, আপনি কাজ কর্মশালায় চাকরি আপনার আছে, তাহলে পাবলিক তো খুশি উঠবে। তখন কর্তৃপক্ষ কি করে? তখন আপনাকে সাসপেনশন করে, অর্থাৎ কর্তব্য থেকে সাময়িকভাবে চুক্তি ঘটায়, অর্থাৎ আপনাকে মানে স্থগিত রাখে। এটাই হচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সাসপেনশন কোনো মানে ইয়া না, কোনো শাস্তি না। সাসপেনশন কোনো শাস্তি না। আবার সাসপেনশন শাস্তি তখনই হয় যখন আপনার বিরুদ্ধে প্রসিডিং করে বিভাগীয় মামলা রুজু করে আপনাকে সাজা দেয়, তখন সাসপেনশন আপনার শাস্তি হয়। তাছাড়া সাসপেনশন এটা কিন্তু আপনার কোনো শাস্তি না। সাসপেনশন করলে রোল কল দেবেন, খাবেন দাবেন, ঘুমাবেন, এই। কিন্তু সাসপেনশনের পরেই আমাদের কর্তৃপক্ষ যেটা করে, আপনাকে কি করে? প্রসিডিং করে, অর্থাৎ বিভাগীয় মামলা দেয়। মামলা দেওয়ার পরে আপনার বিরুদ্ধে অভিযোগ রুজু দায়ের করে এবং আপনাকে হচ্ছে কি ব্যবস্থা নেওয়া হবে না হবে এই এই বিষয়টা আপনি এখানে বলতেছে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রেমিকা যদি অভিযোগ করে, এসপি যদি মামলা দেয়, তাহলে কি হবে? কি ধরনের প্রশ্ন করলেন ভাই? And প্রেমিকা কি, আপনি যদি ধর্ষণ করেন, and ধর্ষণ কি ওই এসপি জুরিসডিকশনে করছেন বা ওইখানে কর্মরত ওইখানে করছেন? তাহলে যদি এরকম অভিযোগ আসে থানায়, যদি এরকম অভিযোগ আসে যে আপনার অমুক পুলিশ আমার সাথে এটা করছে, তাহলে তো অবশ্যই ধর্ষণের মামলা হবে, কোনো নিঃসন্দেহে। এখন মনে করেন যে আপনি কর্মরত আছেন মাগুরা, আপনি প্রেম করছেন মনে করেন ঢাকায়, ওইখানে যে আপনি কাজ করে ফেলাইছেন, তাহলে মামলা কোথায় হবে? মামলা আপনার ঢাকাতেই হবে। কিন্তু অভিযোগ যদি থানায় আসে, ওই যে নারী শিশুর 25-এর কর বিধান প্রতিপালন করতে হবে, অর্থাৎ শ্রীপুর থানার ওসি আইনগত ব্যবস্থা নেবে, কিন্তু প্রকৃত মামলাটা হবে ঢাকায় যেখানে কামটা করছেন ওইখানে আসছে আপনার মামলা হবে। ঠিক আছে কিনা? এখন কথা আছে যে ধর্ষণের মামলা কিছু থানায় করা যায় না। ধর্ষণের মামলা যদি থানায় যদি না করে, না নেয়, সেই ক্ষেত্রে আপনি কোর্টে যায় শেয়ার মামলা করতে পারবেন। তখন কোর্ট স্বঅনুমোদিত হয়ে আপনার মাগুরা জেলার, আমি তো মাগুরা এই জন্যই বলতেছি, তাহলে মাগুরা জেলার শ্রীপুর থানার ওসিরে বলবে যে অমুকের বিরুদ্ধে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা করেন, মানে আদালত হচ্ছে আপনার নির্দেশ দেবে। ঠিক আছে কিনা? কয় ধারায় কইছে? 27 ধারা, 27 ধারায় আপনাকে কইছে। এক পড়ার ভিতরে আর এক পড়া পড়তে গেলে সমস্যা। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আচ্ছা, 7 ধারা তাহলে হচ্ছে সাসপেনশন কখন বৈধ। এখান থেকে এমসিকিউ আসতে পারে। সাসপেন্স, এই যে একজন বলছে যে মামলা হলে কি চাকরি যাবে কিনা, না, মামলা হলে আপনার চাকরি যাবে না। এই জন্য কয় ধারা পড়তে হবে? এই জন্য আপনাকে পড়তে হবে হচ্ছে আপনার সরকারি চাকরি আইনে দেখবেন ওই যে 40, 41, 42 ধারা পড়বেন। ঠিক আছে কিনা? ওখানে বলা আছে যদি আপনার শাস্তি 6 মাসের, মানে সরি 1 বছরের কম হয়, তখন আপনার চাকরি যাবে না। কিন্তু 1 বছরের বেশি মৃত্যু মানে যাবজ্জীবন কারাদণ্ড হয়, বা 1 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার চাকরি থাকবে না। তবে 1 বছরের কম হলে চাকরি থাকবে, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ আপনাকে নিম্নলিখিত এক বা একাধিক শাস্তি দিতে পারে। আপনার বেতন বৃদ্ধি, পদোন্নতি স্থগিতকরণ করতে পারে, বেতন বৃদ্ধি স্থগিতকরণ করতে পারে। তারপর হচ্ছে আপনার আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনাকে বিশেষ ভাতা বা পদমর্যাদা আপনাকে রহিতকরণ করতে পারে, নিম্ন পদে আপনাকে নামাই দিতে পারে। ঠিক আছে কিনা? তবে আপনি যদি আপিল করেন, যদি আপনার আপিল গ্রান্ট হয়, সেই ক্ষেত্রে আপনার এই শাস্তিগুলো আপনার মওকুফ হয়ে যাবে। এই কথাই আপনাকে বলতেছে। কয় ধারা বলেন তো? কয় ধারা সরকারি চাকরি আইনে কয় ধারা বলেন? হ্যাঁ, দ্রুত কমেন্ট করেন। কয় ধারা? 43। 5 মিনিট দাঁড়াইতে হোক। 43, তাই না? 42 ধারা, 42। 42, আরে শালার, পাবলিক হলো যখন পড়াই তখন মন থাকে, একটু পরে সব ভুলে যায় নাকি? 42, 42 ধারা, 42 ধারা এই বছর ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, ওটা আমরা পরে পড়বানি, আমরা পড়বানি, টেনশনের কোনো কারণ নাই। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, তাহলে তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি, সেখানে আপনাকে বলতেছে যে আপনার এই গুরুদণ্ড, কি বলতেছে যে আপনার সাসপেনশন, তারপরে কখন বৈধ, এটা বললাম। এরপরে আমরা চলে যাবো হচ্ছে আপনার সাসপেনশন চলাকালে সাময়িক কর্তব্য ক্ষমতা থাকে না, কিন্তু সকল নিয়মকানুন বলবৎ থাকে। অর্থাৎ সাসপেনশন চলাকালে আপনি কিন্তু কি থাকবেন না?
আপনার সাময়িক আপনার কর্তব্য, অর্থাৎ আপনি ডিউটি করবেন না, কিন্তু আপনার প্রতি, আপনি যে পুলিশের চাকরি করেন বা আপনি যে সরকারি চাকরি করেন, আপনার প্রতি সকল নিয়ম কানুন কি থাকবে? সকল নিয়ম কানুন হচ্ছে আপনার বলবৎ থাকবে। এমসিকিউ, সাসপেন্স হলে আপনার কি থাকে? সকল নিয়ম কানুন হচ্ছে আপনার বলবৎ থাকবে, এই কথাটাই বেসিক্যালি আপনাকে এখানে বলতেছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটা দেখবো, ডিসমিসাল এবং ডিসচার্জের পার্থক্য। ডিসমিসাল, ডিসমিসাল এবং এই দুটো পয়েন্ট থেকে এমসিকিউ আসতেই পারে। এটা হচ্ছে, হ্যালো, লিঙ্কে লিঙ্ক লিঙ্কে ক্লাসে ঢোকা যায় না? আজ আইডি দিচ্ছি, দাঁড়ান। পুলিশের কিছু লোক আছে, তারা মনে করেন আইডি মাইডি এগুলো কিছুই ব্যবহার করতে পারে না, বুঝছেন? সবাই তো সমান না, নর্মাল বিষয় যদি ব্যবহার করতে না পারেন তাহলে বিষয়টা কেমন হবে বলেন, তাই না? আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এইটা এখানে আমরা মনে করি ডিসমিসাল এবং ডিসচার্জ, এটা মনে রাখার একটা সিস্টেম আছে। ডিসমিসাল, এই শব্দটা 5টা ওয়ার্ডের মাধ্যমে তৈরি। ডিসমিসাল মানে শব্দটা একটু বড়, এই এই জন্য কোন সরকারি কর্মকর্তা কর্মচারী ডিসমিসাল হলে তা সে আর পুনরায় সরকারি চাকরি পাবে না। কথা ক্লিয়ার কিনা? ডিসমিসাল হলে সে আর সরকারি চাকরি পাবে না। আর ডিসচার্জ মানে সাইড ডে ওয়ার্ড, ডিসচার্জ একটু ছোট শব্দ, এই জন্য সে যদি কোনো ব্যক্তি যদি ডিসচার্জ হয় তাহলে সে আবার পুনরায় সরকারি চাকরি পাবে। এমসিকিউ আসতে পারে, এমসিকিউ এমসিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে যে ডিসমিসাল হলে নিচের কোন বাক্যটি সঠিক? তাহলে ডিসমিসাল হলে সে আর পুনরায় সরকারি চাকরি পাবে না। ডিসচার্জ হলে কি পাবে? ডিসচার্জ হলে সে সরকারি চাকরি আবার পাবে। সুতরাং এই এমসিকিউটা মনে রাখো ভাই, পরীক্ষায় এটা আসতে পারে এবং অলরেডি একবার আসছে। একটা এমসিকিউ তোমার জীবন ঘুরে দিতে পারে, কারণ কি জানো, হাজার হাজার লোক 29 পায়ে ফেল করে। সুতরাং একটা এমসিকিউ অনেক গুরুত্বপূর্ণ। একটা এমসিকিউর কত গুরুত্ব এটা হলে গেলে আপনি বুঝবেন যে একটা কেন পারলাম না। এই একটা এমসিকিউ না হওয়ার কারণেই দেখবেন যে আমরা অনেকেই, এটা আমার বেলায় হতে পারে, এটা বলা যায় না যে আমি রিটেনে অংশগ্রহণ করতে পারতেছি না, ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক যেন আমরা পার পেয়ে যাই। আর তোমাদের আমি আর একটা নসিহত করি ভাই, যারা এমসিকিউ তে দুর্বল, আমি আবার বলি, যারা এমসিকিউ তে দুর্বল, আমি যে লিখিত সাজেশন তোমাদেরকে পিডিএফ করে দিছি, ওই সাজেশনের প্রত্যেকটা ধারা হ্যান্ডবুক থেকে জাস্ট একটু রিডিং পড়বেন। যদি আপনি এমসিকিউ ফেল করেন, আমার তখন একটা বকা দিয়েন আপনি আমারে। কেউ কোন ওই এমসিকিউ গুলো ওখান থেকে আসবে, আপনি কেউ ফেল করবেন না ইনশাল্লাহ। শুধু ওই ধারাগুলো হ্যান্ডবুক থেকে আপনি রিডিং পড়বেন, শুধু আমার শুধু ওই কোডের ধারাগুলো। আচ্ছা, এখানে তাহলে 7 ধারাটা আমরা চলে গেছি। তাহলে 7 ধারা থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় কি আসতে পারে? এখান থেকে আসতে পারে যে মাগুরা জেলার পুলিশ সুপার শ্রীপুর থানায় কর্মরত কনস্টেবল কোয়াকে দায়িত্ব কর্তব্য অবহেলায় কি শাস্তি দিতে পারে? তখন এই 7 ধারার এই কথাগুলো আপনাকে লিখতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে ডিসমিসাল ডিসচার্জের পার্থক্য লেখো। এখান থেকে পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে গুরুদণ্ড লঘুদণ্ডের পার্থক্য লেখো। এখান থেকে পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আপনার গুরুদণ্ড মানে দণ্ড কত, পুলিশ আইনে দণ্ড কত প্রকার, কি কি লেখো। তখন দণ্ড আছে 2 প্রকার, গুরুদণ্ড লঘুদণ্ড। যদি প্রশ্ন আসে দণ্ড কাকে বলে বা শাস্তি কাকে বলে, তখন আপনি লিখবেন যে নিয়োগকারী কর্তৃপক্ষ তথা হচ্ছে আপনার আইজিপি, ডিআইজি, এআইজি এবং জেলা সুপারিনটেন্ডেন্ট তার অধস্তনদের দায়িত্ব কর্তব্য অবহেলা করার জন্য আপনার শাস্তি স্বরূপ যে পানিশমেন্ট দিয়ে থাকে, একই তো কথা নাকি? যে শাস্তি দিয়ে থাকে তাকেই দণ্ড বলে। পুলিশ আইনে দণ্ড 2 প্রকার, গুরুদণ্ড লঘুদণ্ড, এভাবে লিখে দেবেন। মানে হুবহু যে বই থেকে আসবে এরকম না, স্যাররা প্রশ্ন আপনাকে বানাই দেবে, কিন্তু আপনাকে প্রশ্ন বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে দণ্ড বা শাস্তির সংখ্যা কি পারছেন আপনারা? দণ্ডের সঙ্গে শাস্তির সঙ্গে কি এটি বইতে লেখা আছে? কোথাও লেখা নাই, বাট তোমার পদোন্নতি পরীক্ষায় ডিম খা একটাই, ডিম খা, হ্যাঁ একটা আমি খাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা কিন্তু আসতে হবে। দণ্ড 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 বিষয়টা তো বুঝতে পারছেন নাকি? সুতরাং এটা পদোন্নতি পরীক্ষা আসতে পারে। তখন 7 ধারাটা দাগায় রাখেন রিটেনের জন্য, এমসিকিউর জন্য, সব ক্ষেত্রেই কিন্তু কোন কোন ক্ষেত্রে গুরুদণ্ড দিতে হয়। আরে ভাই, বড় অপরাধ করলে গুরুদণ্ড কোন কোন ক্ষেত্রে দেবেন এটা কর্তৃপক্ষের মর্জি। যেমন এখানে বলতিছে অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা, অনধিক কর্তব্য বেড়াকে আটক রাখা, শ্রম সাধ্য কাজ দ্বারা সদস্য বেতন হতে বঞ্চিত করা, বিশেষ পদমর্যাদা ভাতা রহিতকরণ করা। এই যে যে শাস্তি, এইগুলোর মধ্যে কিছু গুরুদণ্ড, এইগুলোর মধ্যে কিছু লঘুদণ্ড। এখন তুমি কথি পারো যে ভাই, আপনি বলতে পারেন যে ভাই গুরুদণ্ড কখন দেবে, লঘুদণ্ড কখন দেবে। এমন কথা হচ্ছে যে আপনার, এখন কথা এই খা রুটি খা, এখন কথা হচ্ছে যে আপনার অপরাধ যেরকম শাস্তি সেরকম, ঠিক আছে কিনা?
এখন একজনের আপনি একজনের সাথে তর্কাতর্কি করছেন বা সিনিয়র অফিসারের সাথে তর্কাতর্কি করছেন, এজন্য তো গুরুদণ্ড নর্মাল দেয় না, আপনাকে পিটি দিতে পারে। বা ডিউটিতে 10 মিনিট লেটে গেছেন, গুরুদণ্ড দেবে না, আপনাকে পিটি দেবে। কিন্তু আপনি একজনের নাকে বক্সিং মানে নাক ফাটাই দিয়েছেন, ঠিক আছে কিনা? ডিপার্টমেন্টে আপনি চুরি করছেন, ঠিক আছে কিনা? ডিপার্টমেন্টে আপনি 2 মাস মানে কোনো নিখোঁজ, কোনো খোঁজ খবর নাই, তাহলে আপনার কি বসায় রাখবে? আপনাকে প্রসিডিং করে বিভাগীয় মামলায় দেবে। অর্থাৎ আপনার শাস্তির উপর ডিপেন্ড কর মানে অপরাধের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ধরনের শাস্তি আপনি পাবেন। সুতরাং আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। 7 ধারাটা রিটেনের জন্য দেখায় রাখেন। 8 ধারা পুলিশের নিয়োগ, এখানে নিয়োগ, এই যে যে আমরা যে পুলিশ বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি, এটা পুলিশের 8 ধারার ক্ষমতা বলে আমরা পেয়ে থাকি। আপনারা দেখেন এই যে পুলিশের কনস্টেবলে মনে করেন আমরা যারা এখানে যারা ভর্তি হয়েছেন, আমরা হয়েছি, তো আপনাদের বাড়িতে একজন ইয়ে গেছে না, এএসআই নোটিশ নিয়ে গেছে না যে আগামী 11 তারিখে আপনি পিটিসি টাঙ্গাইল নোয়াখালী যে ট্রেনিং এর জন্য মনোনীত হয়েছেন, প্রাথমিকভাবে আপনি যে হাজির হবেন, পিটি ফেরেট করবেন, তাহলে এটাই হচ্ছে নিয়োগপত্র। এবং এই নিয়োগপত্রের ক্ষমতা বলে, এই নিয়োগপত্রের ক্ষমতা বলেই হচ্ছে আপনি পুলিশের যাবতীয় সুযোগ সুবিধাগুলো পাবেন। তাহলে এই নিয়োগপত্রের ক্ষমতা বলে, এই নিয়োগপত্রের ক্ষমতা বলে কি আপনি আপনার এই যে ইয়া থাকবে মানে কি এটা কি সব পুলিশকে কি এই এই ধারা ক্ষমতা নয়, সব পুলিশকে ধারা না। যারা এএসপি থেকে আপার র্যাঙ্কে ভর্তি হয় তাদের নিয়োগপত্র বা তাদের প্রজ্ঞাপন হয় হচ্ছে 4 ধারায়। কয় ধারায়? 4 ধারায়। বাট কনস্টেবল, এসআই, এএসআই, নায়ক টায়ক যারা আমরা আছি, আমাদের জন্য হচ্ছে আপনার এই এই 8 ধারায় আছে এই ক্ষমতা এখানে দেওয়া আছে। এখানে বলতিছে যে পদত্যাগ, বরখাস্ত প্রভৃতির কারণে পুলিশ কর্মচারী নিয়োগের অবসান ঘটলে উক্ত সনদ বা সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষের নিকট আপনাকে জমা দিতে হবে। তাহলে আপনার যদি চাকরি না থাকে, এই সার্টিফিকেট কি করতে হবে? এই সার্টিফিকেট হচ্ছে 100% আপনাকে জমা দিতে হবে। এটা আপনার কাছে রাখার কিন্তু কোনো অধিকার নাই। যদি আপনি জমা না দেন, আপনার চাকরি যদি না থাকে, তখন এই চাকরি না থাকলে তখন আপনি কি করবেন? যদি আপনি না থাকে তখন তখন আপনার শাস্তি আছে না? শাস্তি কয় ধারায় বলেন তো? কিটা পারে কন? বলেন কয় ধারায় শাস্তি বলেন? কথা কয় না। 28 ধারায়। থ্যাংক ইউ, অনেকেই বলছে 28 ধারা। 28 ধারায় শাস্তি। যদি পুলিশে প্রশ্ন আসে যে পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তির ধারা কোনটি, তাহলে পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তির ধারা হচ্ছে এই 28 ধারা। ক্লিয়ার কিনা? বলা হচ্ছে 600 টাকা 6 মাসের কারাদণ্ড এবং 200 টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা আছে। এটা কিন্তু অনেকেই জানতেন না, শিখে ফেললেন। এমসিকিউ আসতে পারে, পুলিশ আইনের সর্বোচ্চ শাস্তির ধারা কোনটি? 28 ধারা। সর্বোচ্চ শাস্তি কি? 200 টাকা। অনেকে 2 টাকা লেখা না, 200 টাকা হবে, 2 টাকা লেখা আছে। 200 টাকা প্লাস 6 মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান কিন্তু রাখা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যে যে বেতন পাই, রেশন পাই, বা এই যে পোশাক পরিচ্ছদ পাই, আমরা যানবাহন পাই, টিএ পাই, বা অন্যান্য যে বিলগুলো পাই, বেতন পাই, রেশন যাই পাই না কেন, কয় ধারার ক্ষমতা বলে পাই? আমরা এই 8 ধারার ক্ষমতা বলে বেসিক্যালি এই বেশি বিষয়গুলো আমরা পেয়ে থাকি। তাহলে 8 ধারা থেকে পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসতে পারে যে 4 ধারা 8 ধারায় পুলিশের কোন সদস্যদের নিয়োগ দেওয়া হয়ে থাকে? তাহলে কনস্টেবল, এসআই, এএসআই, নায়ক টায়ক যারা আছে এদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এবং বলা আছে যে আপনাকে সাসপেনশন হলে নিয়োগপত্র কি করতে হবে? জমা দিতে হবে। যদি জমা না দেন কয় ধারায় শাস্তি? 28 ধারা মোতাবেক শাস্তি। ঠিক আছে কিনা? এলো 8 ধারা। 9 ধারায় বলতেছে পুলিশ জেলা সুপারিনটেনডেন্ট অনুমতি ব্যতীত অথবা উক্ত বিষয়ের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিনা অনুমতিতে অথবা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে 2 মাস পূর্বে লিখিত নোটিশ না দিয়ে আপনি চাকরি থেকে ইস্তফা দিতে পারবেন না। অর্থাৎ এখানে আপনাকে বলতেছে চাকরি থেকে ইস্তফা দিতে গেলে 100% আপনাকে জেলা সুপারিনটেনডেন্টের অনুমতি নিতে হবে, অথবা আপনার 2 মাস পূর্বে লিখিত অনুমতি নিয়ে আপনাকে চাকরি ছাড়তে, আদারওয়াইজ আপনি ইচ্ছা করলে চাকরি ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আপনার নাই। ঠিক আছে কিনা? তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, চাকরি ছাড়তে গেলে কার কাছে আবেদন করতে হবে? এসপির কাছে আবেদন করতে হবে, অথবা উক্ত ক্ষমতা সম্পন্ন যে ব্যক্তি আছে তার কাছে আসছে আপনাকে আবেদন করতে হবে। এমসিকিউ কত মাস পূর্বে আবেদন করতে হবে? 2 মাস। 2 মাস। দুই কি আজকে জানলেন? কোনটা জানলেন আজকে? চাকরি ছাড়তে গেলে আবেদন করলে আজকে প্রথম জানলেন? কি কয়? 6 বছর চাকরি তো সর্বনিম্ন। আচ্ছা, নিয়োগকারী, হ্যাঁ নিয়োগকারী কর্মকর্তার কাছে আবেদন। তাহলে এমসিকিউ কত মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে? বলতেছে যে আপনাকে অবশ্যই 2 মাস পূর্বে আপনাকে আবেদন করতে হবে। তাহলে একটা রিটেনে প্রশ্ন এভাবে চলে আসলো যে কনস্টেবল মুরাদ মাগুরা জেলা শ্রীপুর থানায় কর্মরত আছে। হ্যাঁ, কর্মরত আছে। সে একটি আবেদন দিয়ে পরের দিন সে তার কর্মস্থল ত্যাগ করে চাকরি ছেড়ে বাড়ি চলে গেল। তার কাজের বৈধতা কি? তাহলে তার এই কাজ সম্পূর্ণ অবৈধ হিসেবে গণ্য হবে। প্রশ্নের আলোকে কনস্টেবল মুরাদের উচিত বা তার দায়িত্ব ছিল মাগুরা জেলার এসপি মহোদয়ের কাছে লিখিতভাবে আবেদন করা। এই খাস না কেন? হ্যাঁ, লিখিতভাবে আছে আপনার আবেদন করা, কিন্তু প্রশ্নের আলোকে সেটা করেনি। এই জন্য সে পুলিশ আইনের 9 ধারার বিধান সে লঙ্ঘন করছে। ঠিক আছে কিনা? এই জন্য তার তার শাস্তি হচ্ছে পুলিশ আইনের কত 7, 29, 857, 880 বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। হ্যাঁ। আর কনস্টেবল মুরাদ যদি কাউরে না জানায় যদি আবেদন টাবেদন না দিয়ে বাড়ি চলে যায়,
তাহলে সে পিআরবি কত, পিআরবি 115 বিধি লঙ্ঘন করছে, এবং পিআরবি 115 বিধি লঙ্ঘন করলেও সেই কনস্টেবল মুরাদের শাস্তি হচ্ছে পুলিশ আইনের 857 880 বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা কিন্তু তার বিরুদ্ধে এখানে গ্রহণ করা যাবে। আশা করি আমার কথা মনে হয় ইনশাল্লাহ বুঝছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যালো। আচ্ছা আমি দেখতেছি। শুনেন, খাইতে হবে, মরে গেলে আপনি খাতে পারবেন? মরে গেলে সব শেষ। এই যে চাকরি, টাকা পয়সা, বউ ছেলে মেয়ে সব পড়ে থাকবে। যাহা মন চাই তাই খাবেন। আচ্ছা, তাহলে আশা করি ইনশাল্লাহ এই 9 ধারা থেকে এরকম যদি প্রশ্ন আসে, আশা করি ইনশাল্লাহ আমরা পাবো। তো তকদিরের উপর দোষ দিয়ে লাভ নাই ভাই। আল্লাহ বলছে যে আমি ওই সকল বান্দাদের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন করার চেষ্টা না করে। আমি ডিএমপি তে পরীক্ষা দিছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করছিলাম। এসবি তে পরীক্ষা দিছি, ওই 40 35 সিরিয়াল পাইছি। এসবি তে সবসময় তো আপনারা জানেন যে কমসে কম 1 150 র্যাঙ্ক সব সময় লাগে, কিন্তু আমার সময় লাগে নাই। ডিএমপি তে 4 500 র্যাঙ্ক সব সময় লাগে, কিন্তু আমার সময় লাগে নাই। 50টা র্যাঙ্কও ডিএমপি তে হয়নি, এরকম সময় গেছে না? 16 সালে, 17 সালে, 18 সালে 50টা র্যাঙ্কও ডিএমপি তে লাগে না, জানেন তো আপনারা? আর 17 সাল থেকে। সুতরাং আমি যদি ধৈর্য সহকারে লেগে না থাকতাম তাহলে কিন্তু র্যাঙ্ক আমার হইতো না। চেষ্টা এই যে দেখেন, গত বছর যারা পাশ করছে এবার যারা ক্লিয়ারেন্স হয়েছে, এরা কি চিন্তা করছে? এরকম চিন্তা করেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। কপাল আপনার জন্য অটো ওয়েট করে, আল্লাহ বলছে তোমার র্যাঙ্ক আমি দেবো, তুমি শুধু তোমার চাও ভালো করে। আচ্ছা, 10 ধারা, কথা না বলে 10 ধারা চলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 ধারায় বলতেছে যে পুলিশের চাকরিরত অবস্থায় অন্য কোনো চাকরি গ্রহণের বিরুদ্ধে, অর্থাৎ ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ব্যতীত কোন পুলিশ কর্মচারী এই আইনের অধীনে নিজ কর্ম ব্যতীত অন্য কোনো চাকরি সে কি করতে পারবে না, আপনার গ্রহণ করতে পারবে না। এই 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 10 ধারা, এই 10 ধারা থেকে কিন্তু, পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসতে পারে। কিভাবে প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে হচ্ছে এইভাবে যে করিম নামক একজন পুলিশ সদস্য চাকরির পাশাপাশি সে তার থানার সামনে একটি মুদির দোকান খুলে বসলো, অপরাধ কি? পুলিশ আইন অনুযায়ী লেখো। যদি বলে পুলিশ আইন অনুযায়ী লেখো, তাহলে কিন্তু আপনাকে এই 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 10 ধারা দিয়েই বেসিক্যালি আছে আপনাকে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে কিনা? 10 ধারা তো আপনি লিখবেন যে ইন্সপেক্টর এমসিকিউ কার অনুমতি ব্যতীত, ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত, ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত আপনার কি করা যাবে না, বলতেছে যে আপনার পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো কর্মে নিজেকে নিযুক্ত করা যাবে না। দ্যাট মিনস কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। যদি আপনি করেন, পুলিশ আইনের এই 10 ধারার বিধান আপনি অপরাধ করছেন বা লঙ্ঘন করছেন। এজন্য পিআরবি, পিআরবি কত, পিআরবি 110, এবং দণ্ডবিধি কত, দণ্ডবিধি 168 ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, থ্যাংক ইউ নাহিদ, ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এখানে একটা আমরা নোট দেবো আপনাদের, এই এই স্ক্রিনটা সরাও ভাই, এরকম করো না প্লিজ। যদি এরকম আমরা একটা নোট দেবো যে যে সকল পুলিশ সদস্য এরূপ কাজ করবে তাদের বিরুদ্ধে পুলিশ আইনে 729 857 880 বিধি মোতাবেক আইনগত আপনার ব্যবস্থা আপনার গ্রহণ আপনি করতে পারবেন, ঠিক আছে কিনা? তাহলে এরকম যদি প্রশ্ন আসে, আশা করি এভাবে আমরা লিখবো, এটা লিখলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন চলে যাবো পুলিশ আইনের 12 ধারা। 12 ধারা আপনাকে বলতেছে যে প্রশাসনিক কর্মে আইজিপির ক্ষমতা। রিটেনে প্রশ্ন আসতে পারে যে পুলিশ আইন অনুযায়ী আইজিপির ক্ষমতাগুলো কি, এটা লিখে রাখো খাতায়, তাহলে মন থাকবে।
পুলিশ আইন অনুযায়ী আইজিপির ক্ষমতার ধারাগুলো হচ্ছে 5 ধারা, 12 ধারা, 14 ধারা, 14 ক ধারা। ঠিক আছে কিনা? এই সকল ধারাতে আইজিপির ক্ষমতার কথা বর্ণনা করছে। এটা অনেকেই জানতে না, খালি জানতে মনে হচ্ছে খালি 12 ধারা আইজির ক্ষমতা না। 5 ধারা আইজির ক্ষমতা, সে সমগ্র বাংলাদেশে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। 12 ধারায় পুলিশ বাহিনীর গঠন, শ্রেণীবিন্যাস, অস্ত্র শস্ত্র, পোশাক পরিচ্ছদ, বেতন ভাতা, ট্রেনিং, হ্যাঁ, যাবতীয় সুযোগ সুবিধা, আবাসন, সকল কিছুর নিয়ম কানুন প্রণয়ন করতে কে পারবে? আইজি পারবে। আবার 14তে বলতেছে যে কলকারখানায় বা যদি যেখানে অধিক জনসমাগম হয় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারবে আইজিপি। আর 14 কতে বলতেছে আইন শৃঙ্খলা রক্ষার্থে বা জরুরি পরিস্থিতিতে আরএনবি আছে না, রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে সম্পূর্ণ অংশকে বা তার আংশিক অংশকে পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারবে। কে পারবে? আইজিপি মহোদয় পারবে। সুতরাং এই 5টা ধারায় আইজিপির ক্ষমতা। কি কি? 5 ধারায় বলতেছে, 12 ধারায় বলতেছে, 14 ধারায় বলতেছে, 14 ক ধারায় বলতেছে আইজিপির ক্ষমতা। 4 ধারা দেন, সমস্যা নাই, 4 ধারাও দেন, সমস্যা নাই। আজান দিচ্ছে, আজান দিচ্ছে। আমরা 2 মিনিট বিশ্রাম, সবাই ইস্তেগফার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইলা। হুম। কে? এই, কত স্কুল গেলে তুই দেখাস না কেন? সময় নাই, ক্লাস চলতেছে না বলে যা। না না তুই কাম না, আমি সময় নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা শুরু করি বন্ধুরা। তাহলে হচ্ছে আপনার এই বা তাহলে আইজিপির ক্ষমতা পুলিশ আইনে আমরা কোন কোন ধারায় পেলাম? পুলিশ আইনের 5 ধারায় পেলাম, তারপরে 12 ধারায় পেলাম, 14 ধারায় পেলাম, 14 ক ধারায় পেলাম। ঠিক আছে কিনা? আর এখানে 12 ধারা থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে, যে সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনীর গঠন, শ্রেণীবিন্যাস, কর্তব্য, অস্ত্র শস্ত্র, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ সম্পর্কে বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করতে পারে এবং পুলিশের গুপ্ত সংবাদ সংগ্রহ এবং উহার আদান প্রদান, কর্তব্য পরিদর্শন, পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করতে পারে এবং নিয়ম কানুন জারি করতে পারে। এই যে দেখেন যে আমাদের পদোন্নতির জন্য এখন যে ট্রেনিং করায়, 4 সপ্তাহ মেয়াদি, 6 সপ্তাহের ট্রেনিং, এটা কি আগে ছিল? আগে কিন্তু ছিল না। তাহলে এই যে ট্রেনিংটা করানো হচ্ছে, এই ট্রেনিংটা বেসিক্যালি কেন করানো হচ্ছে? আপনার আগের আইজিপি মহোদয় কি করছে? এই নিয়ম কানুন গুলো চালু করছে। ঠিক আছে কিনা? এই এতটুকু, এছাড়া তেমন কিছু এখানে বলেনি। পুলিশ আইনের 13, 14, 14 ক এবং 15 ধারা, এই কটা ধারায় আপনাকে আলোচনা করছে অতিরিক্ত পুলিশ সম্পর্কে। এবং পুলিশ আইনের 17, 18, 19 এই ধারাগুলোতে আলোচনা করছে স্পেশাল পুলিশ সম্পর্কে। অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশ থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় যে প্রশ্নটা আসে বা আসতে পারে, এই কথা বলতেছেন কেন ভাই? আমি দেখতেছি অনেক লোকের অ্যাটেনশন নাই, সবাই কিন্তু দেখা যায়। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন। তাহলে অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশ থেকে যে পদোন্নতি পরীক্ষাটা এখান থেকে আসে, সেটা হচ্ছে যে অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশের মধ্যে পার্থক্য কি আলোচনা করো। এটা কিন্তু শুনতে সহজ মনে হয়, কিন্তু লিখতে যান দেখবেন যে গুলাই ফেলাইছেন। সুতরাং এই প্রশ্নটা আপনাকে কিন্তু লিখতে হবে, আজ রাতের পারলে এটা লিখেন যে অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশের পার্থক্যটা কি। তো 13 ধারায় আপনাকে যে বিষয়টা বলতেছে, এখানে বলতেছে কোনো ব্যক্তির আবেদন ক্রমে আবশ্যক মনে করলে কোনো স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ম্যাজিস্ট্রেটের নির্দেশে, হ্যাঁ, অতিরিক্ত পুলিশ কর্মচারী নিয়োগ করা যাবে। তবে এই অতিরিক্ত পুলিশ কর্মচারী ইন্সপেক্টর জেনারেল বা সহকারী
আইজি অথবা জেলার সুপারিনটেন্ডেন্ট অধীনে থাকবে। অতিরিক্ত পুলিশ কর্মচারীর খরচ আবেদনকারীকে বহন করতে হবে এবং কোনো কারণে অতিরিক্ত পুলিশের প্রয়োজন না হলে 1 মাস পূর্বে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের তারিখ হতে 1 মাস অন্তে এই খরচের দায় থেকে সে রেহাই পাবে। অর্থাৎ অতিরিক্ত পুলিশ আপনি নেছেন, এখন আপনার আর দরকার নাই, তাহলে আপনি এমসিকিউ কত মাস পূর্বে আবেদন করতে হবে বলতেছে যে আপনার 1 মাস পূর্বে আবেদন করতে হবে এবং এক আবেদনের 1 মাস অন্তে মানে 1 মাস পরে আপনি এই খরচের দায় থেকে অব্যাহতি পাবেন। আপনি এই খরচের দায় থেকে অব্যাহতি পাবেন, এই কথাটাই বেসিক্যালি আপনাকে বলতেছে এই পুলিশ আইনের বেসিক্যালি আপনার এই 12 ধারাটাই আপনাকে বলতেছে। তো আশা করি আমার কথা আপনারা আমরা ইনশাল্লাহ বুঝছেন। তবে এখান থেকে আমাদের পদোন্নতি পরীক্ষায় 13 ধারা থেকে স্পেশালি ওরকম কোনো প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে যে অতিরিক্ত 13 ধারা মোতাবেক কার আবেদন ক্রমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এমসিকিউ, যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কার কর্তৃত্বে থাকবে, এটা এআইজি পুলিশ সুপারের বা অধীনে আপনার থাকবে। এখানে বলতেছে যে আপনার কতদিনের জন্য অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়, নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। অতিরিক্ত পুলিশের প্রয়োজন মনে না হলে আপনাকে বলতেছে যে আপনার প্রয়োজন যদি না হয় সেক্ষেত্রে কতদিন পূর্বে আবেদন করতে হবে, 1 মাস পূর্বে আবেদন করতে হবে। খরচের দায় থেকে রক্ষা পাবে কতদিন পূর্বে, কতদিন পরে, তাহলে আবেদনের 1 মাস পরে আছে, আবেদনের 1 মাস অন্তে যাই, অন্তে মানে কি শেষে যাইয়ে সে আছে এই খরচের দায় থেকে রক্ষা পাবে। এটা আছে 13 ধারা। 14 ধারায় আমরা দেখি যে রেলপথ, খাল বা কোনো কলকারখানা স্থাপিত হলে সেখানে অধিক সংখ্যক লোকের কাজ করতে থাকলে উক্ত এলাকা সংস্থা যুক্ত কোনো ব্যক্তির কার্যে আশঙ্কিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকলে সেই ক্ষেত্রে ইন্সপেক্টর জেনারেলের অনুমোদন ক্রমে আপনার ওখানে এই অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে। এইরূপ নিযুক্ত পুলিশ রক্ষীর খরচের টাকা প্রদানের জন্য এই সমস্ত কারখানার মালিক বা ভারপ্রাপ্ত কর্মচারীকে আদেশ দেওয়া চলবে এবং উক্ত আদেশ দেওয়া হইলে তিনি তা পালন করতে বাধ্য থাকবে। অর্থাৎ যে কলকারখানা বা যেখানে শান্তি শৃঙ্খলা রক্ষার অবনতি ঘটার সম্ভাবনা আছে ওইখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা যাবে। তাহলে 14 ধারায় কার অনুমোদন ক্রমে, আইজিপির অনুমোদন ক্রমে, ঠিক আছে কিনা, এবং ওই স্থানে কলকারখানার মালিক এই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার বেসিক্যালি আপনার বহন করবে। 14 ক এখানে বলতেছে যে বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যাই থাকুক না কোনো পুলিশের ইন্সপেক্টর জেনারেল অথবা তার দ্বারা এই ক্ষেত্রে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি সরকারের অনুমোদন ক্রমে সরকারি গেজেট প্রকাশিত মাধ্যমে বাংলাদেশের যে রেলওয়ে আছে আরএনবি, আমার ভাই একটা আরএনবি তে চাকরি করে, এখানে আপনাকে বলতেছে আরএনবি তে আছে অর্থাৎ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, এই রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কি বলতেছে আপনার পুলিশ বাহিনীতে বেসিক্যালি আছে আপনার রূপান্তর করতে পারবে। এই কথাটাই আপনাকে বলতেছে পুলিশ আইনের 14 কতে। আর 15 ধারায় বলতেছে উপদ্রব এলাকায় হচ্ছে আপনার অতিরিক্ত পুলিশ মোতায়েন। উপদ্রব এলাকায় কোনটা, এখানে বলতেছে যে সরকার ইচ্ছা করলে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিপজ্জনক বা উপদ্রব এলাকায় আপনার অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারবে এবং এই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার বহন করবে ওই এলাকার সাধারণ জনগণ। এবং এই যে টাকা আদায় করা হবে এদেরকে সাধারণত পিউনিটিভ কর বা পিটনি কর বা পিউনিটিভ ট্যাক্স হিসেবে আখ্যায়িত করা হবে। এখন এ তো মূল ধারাতে এইগুলো বলছে, ঠিক আছে, বাট পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে? এই 13 থেকে 14 ধারা পর্যন্ত পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন এভাবে আসতে পারে। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম। প্রশ্ন আসতে পারে যে 13 ধারায় কোন পুলিশ নিয়োগ করা হয়, অতিরিক্ত পুলিশ। অতিরিক্ত পুলিশ নিয়োগের ধারা পুলিশের কোন থেকে কত, 13 থেকে হচ্ছে 15। এবং অতিরিক্ত পুলিশ 13 ধারায় কে নিয়োগ করে, এখানে হচ্ছে আপনার এসপি নিয়োগ করে। বা এখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তির অতিরিক্ত পুলিশের প্রয়োজন না হলে কত মাস পূর্বে আবেদন করতে হবে, 1 মাস পূর্বে আবেদন করতে হবে। খরচের দায় থেকে অব্যাহতি পাবে কত মাস পূর্বে, 1 মাস অন্তে যায় সে হচ্ছে খরচের দায় থেকে বেসিক্যালি সেখানে অব্যাহতি পাবে। এরপরে আছে আপনাকে প্রশ্ন আসতে পারে যে কলকারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারে কিনা, এখানে হচ্ছে আইজিপি মহোদয় অতিরিক্ত পুলিশ আপনার মোতায়েন করতে পারে। কলকারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করলে আপনার এই খরচ বা দায়ভার কে বহন করবে, কলকারখানার মালিক বহন করবে। আর 14 কতে কাদেরকে পুলিশ বাহিনীতে মোতায়েন রূপান্তর করা যায়, এখানে হচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে পুলিশ বাহিনীতে রূপান্তর করা যায়। কে করতে পারে, এখানে বলা আছে আইজিপি মহোদয় করতে পারে। সবাইরে করবে না আংশিক, সবাইরে করতে পারে বা আংশিক অংশকেও সে করতে পারে। আর 15 ধারায় বলতেছে বিপজ্জনক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারে কেটা, এখানে বলতেছে আইজিপি মহোদয় পারে এবং বলতেছে কার অনুমোদন ক্রমে পারবে, এখানে বলতেছে আপনার সরকারের অনুমোদন ক্রমে পারবে। আর এখানে বলতেছে যে অতিরিক্ত পুলিশের বিপদ বিপদ বিপজ্জনক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করলে এই যে যে আপনার টাকা পয়সা বা বেতন আদি কার কাছ থেকে নেওয়া হবে, ওই এলাকার লোকের কাছ থেকে নেওয়া হবে। এদেরকে কি বলা হয়, এদেরকে পিউনিটিভ ট্যাক্স বা পিটনি কর হিসেবে আখ্যায়িত করা হবে। এত যে পড়লাম, অতিরিক্ত পুলিশ কারা, অতিরিক্ত পুলিশ হচ্ছে আমরা, অর্থাৎ সাধারণ পুলিশ বাহিনীর মধ্য থেকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য হ্যাঁ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যে পুলিশ মোতায়েন করা হয় তাকে অতিরিক্ত পুলিশ বলা হয়। এটা হলো নিজের মতো করে সংজ্ঞা।
তাহলে রিটেনে যদি প্রশ্ন আসে যে অতিরিক্ত পুলিশ কাকে বলে, এখন তুমি কি এই পুরো বাংলা সব লেখা লেখবা? 12 দ্বারা এই কইছে, 13 দ্বারা এই কইছে, তো এইগুলো লেখা যাবে না, সংক্ষেপে মারতে হবে। তুমি লেখবা কি হইছে ভয়, তুমি এখানে লিখবা যে 1861 সালে প্রণীত পুলিশ আইনের 13, 14, 15 ধারা মোতাবেক, হ্যাঁ, বলা হচ্ছে যে আপনার দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য অথবা কোনো ব্যক্তির আবেদন ক্রমে অথবা মানে বিপজ্জনক এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সাধারণ পুলিশ বাহিনীর মধ্য থেকে যে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মোতায়েন করে থাকে তাকেই অতিরিক্ত পুলিশ বলে। ঠিক আছে কিনা? তাকেই অতিরিক্ত পুলিশ বলে। অতিরিক্ত পুলিশ কারা? অতিরিক্ত পুলিশ হচ্ছে আমরা। ঠিক আছে কিনা? আমরা অতিরিক্ত পুলিশ, অর্থাৎ সাধারণ পুলিশ বাহিনীর যে সদস্যরা এরাই অতিরিক্ত পুলিশ। আর স্পেশাল পুলিশ কারা? স্পেশাল পুলিশ হচ্ছে পাবলিক, অর্থাৎ এই যে কমিউনিটি পুলিশ বা পিউনিটিভ পুলিশ যারা থাকে এদেরকে স্পেশাল পুলিশ বলে, অ্যাডিশনাল পুলিশ। ঠিক আছে কিনা? আর অতিরিক্ত পুলিশের সাথে আমরা পিআরবি ব্যবহার করবো, পিআরবি 600 কত কত জন্য 667, 668, 669, এটা আমরা হচ্ছে পিআরবি ব্যবহার করব। আর স্পেশাল পুলিশের সাথে আমরা ব্যবহার করবো পিআরবি 674, 75, 76। এই 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 পিআরবি গুলো আমরা স্পেশাল পুলিশের সাথে ব্যবহার করব। তার এই এই হলো বিষয়টা এখানে ছিল। আর এখন চলে যাবে স্পেশাল পুলিশ কি। স্পেশাল পুলিশের এখান থেকে কিন্তু পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্যগুলো কি কি। স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্যের কথা পুলিশ আইনের হচ্ছে দেখবেন 17 ধারায় কিছু জিনিস লেখছে। এখানে আপনাকে বলতেছে যে বেআইনি জনতা ছত্রভঙ্গ করা, দাঙ্গা হাঙ্গামা ছত্রভঙ্গ করা, শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করা, 1952 সালে চোরাচালান প্রতিরোধ আইনের অধীনে কাজ করা, এবং বলতেছে যে আপনার এই মানে চোরাচালান রোধ করা, মাদক দ্রব্য প্রতিরোধ করা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মানে দেশের আইন শৃঙ্খলা মানে রক্ষায় সাধারণ পুলিশকে সহায়তা করা। এই সকল কাজ হচ্ছে আপনার স্পেশাল পুলিশের গ্রেপ্তারের কাজে সহায়তা করা, হ্যাঁ সহায়তা করা, এটাই হচ্ছে স্পেশাল পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে রিটেনে সংজ্ঞাটা কিরকম লিখলে, সংজ্ঞা এরকম লিখলে হবে না। আপনি লিখবেন যে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ পরিস্থিতিতে বা বিশেষ প্রয়োজনে সরকার সরকার সাধারণ মানে জনগণের মধ্য থেকে যে পুলিশ মোতায়েন করে থাকে তাকেই বেসিক্যালি স্পেশাল পুলিশ বলা হয়ে থাকে। আর স্পেশাল পুলিশ নিয়োগ করে কিনা? স্পেশাল পুলিশ নিয়োগ করে হচ্ছে আপনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে থাকে, অথবা আবেদন ছাড়াও, কথা বলেন না, আবেদন ছাড়াও একজন জেলা ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে তার ওই জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য স্পেশাল পুলিশ মোতায়েন করতে পারে। আপনাদেরকে আমি আগেই পড়াইছি, একটা জেলার আইন শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বে কে থাকে? এসপি নাকি জেলা ম্যাজিস্ট্রেট? কে থাকে? জেলা ম্যাজিস্ট্রেট থাকে, এবং এসপি জেলা ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকে, ডিসি ডিসি মহোদয় থাকে যেটা আর কি। তাহলে এখানে পুলিশের আবেদনের ছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট কি করতে পারবে? দেশের আইন শৃঙ্খলা রক্ষা তার এখতিয়ারে তার জুরিসডিকশনের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আবেদন ব্যতীত সে কি করতে পারবে? আপনার এই অতিরিক্ত স্পেশাল পুলিশ আপনার মোতায়েন করতে পারবে, এই কথা এখানে বলতেছে। এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখবো যে স্পেশাল পুলিশের নামের তালিকা কোথায় থাকে। এমসিকিউ, স্পেশাল পুলিশের নামের তালিকা থাকে হচ্ছে এসপির অফিসে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্টের অফিসে হচ্ছে আপনার স্পেশাল পুলিশের নামের তালিকা ওখানে আপনার সংরক্ষণ করা হয়। 18 ধারায় বলতেছে স্পেশাল পুলিশের এই বলতেছে যে এইভাবে নিযুক্ত সকল পুলিশ কর্মচারী সকল ক্ষমতা কর্তৃক দায়িত্ব এবং সুযোগের অধিকারী হবে এবং পুলিশ বাহিনীর ন্যায় অপরাধ শৃঙ্খলা প্রভৃতির জন্য এই একই কর্তৃত্বের অধিকারী হবে। ঠিক আছে কিনা? অর্থাৎ এখানে স্পেশাল পুলিশের ক্ষমতার কথা বলতেছে, অর্থাৎ স্পেশাল পুলিশ যখন নিয়োগ হবে তখন তার উপর যে অর্পিত দায়িত্ব কর্তব্যগুলো আছে সেই সকল অর্পিত দায়িত্ব কর্তব্যগুলো সে পালন করতে পারবে। ঠিক আছে কিনা? এই কথা এখানে বলতেছে। আর 19 ধারায় বলতেছে শাস্তি, মানে আপনি যদি দায়িত্ব কর্তব্য সেটাকে পালন না করেন, ডিউটি না করেন, ঘুমাই থাকেন, হ্যাঁ, মানে ফাজলিমি করেন, তাহলে অনূর্ধ্ব বলতেছে সর্বোচ্চ 50 টাকা, অনূর্ধ্ব বলে অনধিক 50 টাকা পর্যন্ত অর্থদণ্ডে সে এখানে দণ্ডিত হবে। অনূর্ধ্ব 50 টাকা পর্যন্ত অর্থদণ্ডে সে এখানে দণ্ডিত হবে। প্রশ্ন আসতে পারে স্পেশাল পুলিশ কাকে বলে? স্পেশাল পুলিশের দায়িত্ব অবহেলার শাস্তি কি লেখো, তখন সংজ্ঞাটা দেবেন এবং এই 19 ধারা শাস্তিটা আপনাকে লেখা না লিখলে কিন্তু ফুল মার্কস আপনি পাবেন না। এখন আমরা চলে আসি যে স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতা, অর্থাৎ এই আইনের অধীনে পরবর্তীকালে বিধিবদ্ধ কোনো আইনের প্রদত্ত নির্দিষ্ট কর্মচারী ক্ষমতা ব্যতীত, হ্যাঁ, পুলিশ কর্মচারী অন্য কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। এখানে বেশিরভাগ গাইডে ভুল লেখা, কইছে যে সাধারণ পুলিশ যে কাজ করবে সে কাজ করবে না, সাধারণ পুলিশ যে কাজ করবে অতিরিক্ত পুলিশ স্পেশাল পুলিশ সে কাজ করতে পারবে না। এখানে বেসিক্যালি এখানে 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 বেসিক্যালি আপনাকে বলতেছে যে সাধারণ পুলিশ যে ক্ষমতা, অর্থাৎ স্পেশাল পুলিশের যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বা সেই কাজই হচ্ছে স্পেশাল পুলিশ করবে।
এর অতিরিক্ত কোনো কাজ বা ক্ষমতা সাধারণত হচ্ছে আপনার স্পেশাল পুলিশ আপনার করতে পারবে না। এই কথাটাই আপনাকে বলতেছে এই পুলিশ আইনের আপনার এই ইয়া ধারা, কি বলে, কি ধারা, আপনার এই ইয়া ধারায়, আরে এই মানে 20 ধারায় আপনাকে এই কথাটাই বলতেছে। তাহলে আমরা একটা রিটেনের প্রশ্ন দেখি যে এখান থেকে পদোন্নতি পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে। এখান থেকে পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসতে পারে অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশের মধ্যে পার্থক্য আলোচনা করো। তখন আপনাকে লিখতে হবে যে অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশের পার্থক্য নিম্নে লেখা হলো। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সাধারণ পুলিশ বাহিনীর মধ্য থেকে যে পুলিশ নিয়োগ করা হয় তাকেই বেসিক্যালি হচ্ছে আপনার অতিরিক্ত পুলিশ বলা হয়। হ্যাঁ, পুলিশ অফিসারের আবেদনের পরিপ্রেক্ষিতে অথবা জেলা ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে জেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনসাধারণের মধ্য থেকে যে পুলিশ নিয়োগ করে থাকে তাকে স্পেশাল পুলিশ বলা হয়ে থাকে। অতিরিক্ত পুলিশের ইংরেজি হচ্ছে অ্যাডিশনাল পুলিশ, আর বিশেষ পুলিশের ইংরেজি হচ্ছে স্পেশাল পুলিশ। অতিরিক্ত পুলিশ পুলিশ আইনের 13, 14, 15, স্পেশাল পুলিশ পুলিশ আইনের 17, 18, 19। অতিরিক্ত পুলিশ সাধারণত কোনো ব্যক্তির আবেদন ক্রমে নিয়োগ করা হয়। স্পেশাল পুলিশ সাধারণত আবেদন ক্রমে, পুলিশের আবেদন ক্রমে অথবা হচ্ছে আপনার ওই জেলা ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে নিয়োগ করে। অতিরিক্ত পুলিশের জন্য অপর কোনো পুলিশ অফিসার আবেদন করে না, কিন্তু মানে পাবলিক আবেদন করে, কিন্তু স্পেশাল পুলিশের জন্য সাধারণত পুলিশ অফিসার আবেদন করে থাকে। অতিরিক্ত পুলিশের চাকরি স্থায়ী, স্পেশাল পুলিশের চাকরি হচ্ছে অস্থায়ী। ঠিক আছে কিনা? অতিরিক্ত পুলিশের দায়িত্ব কর্তব্য অবহেলার কারণে পুলিশ আইনের 7 ধারা 29 ধারায় শাস্তির বিধান আছে। পেরি 857, 880। স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য অবহেলার কারণে আপনার শাস্তির বিধান আছে কত, কয় ধারা কন? 19 ধারা আপনার শাস্তির বিধান আছে। 50 টাকা, অনূর্ধ্ব 50 টাকা জরিমানার বিধান করা হয়েছে। এরপরে আপনি লিখবেন যে এরপরে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে আপনার কি লিখবেন, আপনি লিখবেন যে আপনার অতিরিক্ত বেটা তুই যা। দুষ্টুমি করে খালি। ওরা তো বাসায় লোকজন দেয় না, ওদের দেখে কিছু কি মারে আর কি। আচ্ছা তাহলে তাহলে যা। হ্যাঁ, মোহাম্মদ আলী হলো বড় হয়ে গেছে, বুঝছেন, দুষ্টুমি করে। মোহাম্মদ আলী দেখছেন না আপনারা? পুরনো লোক যারা তো দেখ, ছোট কালের থেকে তারা চেনে। হ্যাঁ মোহাম্মদ আলী এদিকে আয়। তোমার যে আঙ্কেলটা তোমার ডাকতেছে, এই যে সালাম দাও। ওর হাসি দেখছেন? আচ্ছা তাহলে আছে পুলিশ আইনের 20 ধারা পর্যন্ত যেটা আমরা দেখলাম। এখন আমরা চলে যাবো আছে পুলিশ আইনের 22 ধারা, যেখানে বলতেছে আলহামদুলিল্লাহ, যেখানে আপনাকে বলতেছে যে আপনার এই পুলিশ সদস্য সর্বদা কর্তব্য কর্মে নিয়োজিত থাকবে, অর্থাৎ 24 ঘন্টার জন্য সে নিয়োজিত। ঠিক আছে কিনা? আশা করি এটা আপনারা বলছেন। 22 ধারা থেকে প্রশ্ন কোনদিন আসবে না। 23 ধারাটা, পুলিশের চাকরি করতে হলে তোমাকে মুখস্থ রাখতে হবে যে পুলিশের দায়িত্ব কর্তব্য কি। এখন পুলিশের পরীক্ষা দেবেন, আপনি পুলিশের দায়িত্ব কর্তব্য জানেন না, তাহলে পরীক্ষা দেওয়ার দরকার নাই। আমি কয়েকটা ধারা বলি, যেমন কার্যবিধি 54 ধারা, পুলিশ আইনের 23 ধারা, পুলিশ আইনের 34 ধারা। হ্যাঁ, তারপর আর কি আছে, পুলিশ আইনের 29 ধারা। পুলিশের পরীক্ষা পরীক্ষা দিতে গেলে এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখন এটি পড়ার জন্য যদি প্রাইভেট পড়েন তাহলে আর পরীক্ষা দেওয়ার দরকার নাই। এটা নিজ দায়িত্ব কষ্ট করে মুখস্থ রাখবেন যে পুলিশ আইনের 23 ধারা আছে, এই 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 দায়িত্বগুলো পুলিশের। এবং পুলিশ আইনের যে 23 ধারা, এই পুলিশ আইনের 23 ধারাটা হচ্ছে আপনার এই মানে সকল পুলিশের ক্ষেত্রে বলছে, এটা হচ্ছে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত। পুলিশ আইনের 23 ধারায় যে কথাগুলোর কথা বলতেছে, এই কথাগুলো হচ্ছে আপনাকে মানে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তাহলে কি বলতেছে? 1 নম্বরে বলতেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ পরোয়ানা জারি করা, অপরাধের মানে কি অপরাধের মানে প্রতিরোধ, শান্তি শৃঙ্খলার সংবাদ সংগ্রহ করা এবং যথাস্থানে আছে আপনার রিপোর্ট প্রদান করা। এরপরে বলতেছে যে কোনো অপরাধ সংগঠিত হলে বা হওয়ার আশঙ্কা দেখলে সেগুলো আছে প্রতিরোধ করা বা নিবারণ করা। এরপরে বলতেছে যে পাবলিক নিউসেন্স নিবারণ করা, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান করা, অপরাধীকে বিচার অর্থে আদালতে সোপর্দ করা, আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা। এখন মনে করেন র্যাঙ্ক দেবে 3000, 3500, তাই না? এই 1000 যাওয়ার পরেও আরো তো 3100 মতো র্যাঙ্ক থাকে। এটা তো আপনাদেরই দেবে নাকি ইনশাল্লাহ? তাহলে প্রশ্ন এরকমই দেবে, দেখবেন যে পুলিশের দায়িত্ব কর্তব্য লেখো।
কার্যবিধি 54 ধারায় কোন কোন ক্ষেত্রে বিনা পণায় গ্রেপ্তার করতে করে লেখো। পুলিশ আইনে কোন কোন ক্ষেত্রে বিনা পণায় গ্রেপ্তার করতে পারে লেখো। তাহলে এরপরে যদি পরীক্ষায় না লিখতে পারেন তাহলে কিন্তু বিপদ আছে কপালে। সুতরাং এই 23 ধারাটা মুখস্থ করেন। আমি আবার বলি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ পরোয়ানা তামিল করা, তারপরে আছে অপরাধের সংবাদ সংগ্রহ করা এবং যথাস্থানে রিপোর্ট প্রদান করা, অপরাধ প্রতিরোধ করা বা নিবারণ করা, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান করা, পাবলিক নিউসেন্স নিবারণ করা, আসামি গ্রেপ্তার করা, তারপরে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করে হচ্ছে কি করা, হচ্ছে আদালতে হচ্ছে আপনার সোপর্দ করা। এই হচ্ছে আপনার 8টা। এবং উপরোক্ত কাজগুলো করতে যাইয়ে যে কোনো পুলিশ কর্মকর্তা শরাবখানা, জোয়ার আড্ডাখানা, সন্দিগ্ধ উচ্ছৃঙ্খল চরিত্রের ব্যক্তিদের সমাগম স্থলে বিনা পরোয়ানায় প্রবেশ করতে পারবে এবং কোথায় কি আছে বা না আছে সেগুলো পরিদর্শন করতে পারবে বা তল্লাশি করতে পারবে। অর্থাৎ উপরের 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 কাজগুলো পুলিশ সদস্য করার জন্য যে কোনো স্থানে প্রবেশ করতে পারবে, তল্লাশি করতে পারবে বা আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবে। তাহলে যদি প্রশ্ন আসে যে পুলিশ আইন অনুযায়ী পুলিশের দায়িত্ব কর্তব্য কি, একটাই ধারা, কি ধারা? পুলিশ আইনের 23 ধারা। এবং এখানে আরেকটা জিনিসের কথা বলতেছে যে পুলিশ আইনের 23 সাথে পিআরবি 118 বিধি আমরা এখানে ব্যবহার করব। আশা করি আমরা এটা বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, 24 ধারায় বলতেছে যে কোনো পুলিশ অফিসার বা কর্মচারী যে কোনো অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিতকরণ করবে। অর্থাৎ পুলিশের সামনে বা পুলিশ যে বিষয়টা জানে সেই বিষয়টা অবশ্যই লিখিতভাবে প্রতিবেদন আকারে অবশ্যই হচ্ছে কি করতে পারবে, ম্যাজিস্ট্রেটকে হচ্ছে আপনাকে অবগত করবে। যেমন হচ্ছে আপনার সমন, ওয়ারেন্ট, খানা তল্লাশি বা আইনসঙ্গত যত বৈধ পরোয়ানা আছে এই বিষয়গুলো আবেদন পুলিশ অফিসার বেসিক্যালি এখানে করবে। এবছর কনস্টেবল এবং আমাদের এএসআই থেকে এসআইদের এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট মনে আসছে। অদ্যবধি কোনোদিন পরীক্ষা আসে নাই, বাট সব ধারা থেকে তো ইতিপূর্বে প্রশ্ন অলরেডি আসছে। বাট এই 25 থেকে আপনার 27 এই 3টা ধারা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। প্রশ্ন আসবে যে পুলিশ আইন অনুযায়ী দাবিদারবিহীন বা বেআইনি সম্পত্তি পাইলে পুলিশের আইনগত করণীয় কি লেখো। আসতে পারে। ধারা কি কি? যদি প্রশ্ন করে পুলিশ আইন অনুযায়ী তখন তুমি পুলিশ আইন লিখবা এবং পিআরবি লিখবা, বাকি সিআরপিসি লেখার দরকার নাই, যেহেতু যা চাইছে তাই আমরা লিখবো। তাহলে পুলিশ আইন অনুযায়ী বেওয়ারিশ বা সন্দিগ্ধ সম্পত্তি বা দাবিদারবিহীন সম্পত্তি যদি পায় সেই ক্ষেত্রে পুলিশের দায় দায়িত্ব কি? দায় দায়িত্বের কথা আপনাকে বলতেছে 25, 26, 27। এখন 25, 26, 27-এ কি কইছে আপনার মনে নাই, বাট নিজের মতো করে উপরে পয়েন্টগুলো লিখে নিচে 25, 26, 27 লিখে দেবেন। লিখবেন যে বেওয়ারিশ সম্পত্তি পাইলে পুলিশ অফিসার আছে হেফাজতে নেবে, ম্যাজিস্ট্রেটকে জানাবে, ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তির মালিক হাজির হওয়ার জন্য আছে 6 মাস টাইম দেবে। 6 মাসের মধ্যে যদি সে তার সম্পত্তির মালিকানা প্রমাণ করতে পারে সে তাকে দিয়ে দেবে। আর যদি মালিকানা প্রমাণ করতে না পারে এটা বিক্রি করে সরকারি কোষাগারে জমা রাখতে হবে। এবং এখানে বলতেছে যে সম্পত্তি আপনার বিক্রি করলে হচ্ছে আপনার কি মালিকের পক্ষে হচ্ছে লাভজনক, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই মানে অনুমতি মানে বিক্রি করে দিতে পারবে এবং সরকারি কোষাগারে এই টাকা জমা রাখতে হবে। এই আপনাকে বলতেছে পুলিশ আইনের 25, 26, 27 ধারা। তাহলে উপরে তুমি যদি পয়েন্ট আকারে 1, 2, 3 আকারে লিখে আমি যদি পরীক্ষা আসে আমি এইভাবে লিখবো। আমার সত্যি বলতে আমার মন থাকে না যে 25 থেকে 26 এরকম লিখতে গেলে ইজি ইজি আমার বাইরে যায়। এই জন্য আমি একটু চুরি করবো এটা। যদি আসে উপরে লিখবো যে প্রশ্নের আলোকে বেয়ারিশ বা দাবিদারবিহীন সম্পত্তি একজন পুলিশ সদস্য পাইলে নিম্নলিখিত ব্যবস্থা সে গ্রহণ করবে। 1 নম্বরে জিডিতে নোট দেবে, 2 নম্বরে লিখবে যে উক্ত সম্পত্তি হেফাজতে নেবে, 3 নম্বরে ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে জানাবে, 4 নম্বরে ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক পুলিশ অফিসার পরিচালিত হবে, 5 নম্বরে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তির আদালতে মালিককে আদালতে হাজির হওয়ার জন্য 6 মাস সময় দেবে। 6 নম্বরে 6 মাসের মধ্যে আদালতে যদি হাজির হলে যদি মালিকানা প্রমাণ করতে পারে তাকে দিয়ে দেবে। 6 মাসের পরে যদি হাজির হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে হাজির না হয় সেক্ষেত্রে বিক্রি করে দেওয়া যাবে। এবং এখানে বলতেছে যে আপনার এই এই পচনশীল ক্ষয়শীল দ্রব্য হলে এটা আছে অনুমতি ছাড়াই আছে বিক্রি করে দেওয়া যাবে এবং মালিক আসলে বা মালিককে টাকা পয়সা তাকে দিয়ে দিতে হবে। দ্বারা কি দেবেন? দ্বারা দেবেন 25, 25 /27 এবং পিআরবি কে দেবেন 251, 379, পুলিশ আইনের 44, পিআরবি 377। এ দিলেই আপনার উত্তর এখানে শেষ হয়ে যাবে। তাহলে এইখান থেকে এই 25, 26, 27 এই 3টে ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। হেফাজতে নেওয়ার ধারা কি? সন্দিগ্ধ সম্পত্তি হেফাজতে নেওয়ার ধারা আছে কার্যবিধি 550 দিতে পারেন, সিআরপিসি 103-2 উপধারা, পিআরবি 280 বিধি দিতে পারেন। অর্থাৎ জব্দ তালিকার মাধ্যমে নিয়ে দেবে, আন্দাজে কি নেওয়া যাবে? জব্দ তালিকার মাধ্যমে আপনাকে হেফাজতে নিতে হবে। এর পুলিশ আইনের 25, ঠিক আছে কিনা? এই 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 প্রশ্নটা লিখে রাখেন, ইম্পর্টেন্ট। ক্লাস থেকে কেউ বের হবেন না ভাই, আজকে পুলিশ আইন শেষ করব এবং পুলিশ আইনের কোন কোন ধারা থেকে কি প্রশ্ন আসবে এরকম একটা শর্ট সাজেশনও আমি দিয়ে দেবো। তোমার নিজ দায়িত্বে পড়তে হবে ভাই, পড়ার কোনো বিকল্প নেই। এই সাজেশনটা দেবো শুধুমাত্র যারা একটু গরিব স্টুডেন্ট,
মানে আমার মতো যারা দুর্বল আছেন তাদের জন্য। আর যারা বেশি পড়ে তো বেশি পড়বেনই, ভালো পড়বেন আরো, কিন্তু শর্ট সাজেশন দেবো। কথা বলেন না? তাহলে 25, 26, 27 দিয়ে এরকম প্রশ্ন পদোন্নতি পরীক্ষা আসতে পারে। আশা করি ইনশাল্লাহ এটা আপনারা পারবেন। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মান নাসির। মানে কি, আমার কর্মের জন্য বা আমার সবকিছুর জন্য আল্লাহ পাকই যথেষ্ট। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করছিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়াটা পড়ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট। তখন আগুন কি হয়ে গেছিল? আগুন পানি হয়ে গেছিল না? হ্যাঁ, তাহলে এই জন্য বেশি বেশি পড়তে হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার সবকিছুর জন্য আল্লাহ পাক যথেষ্ট, ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। 100 বার ইস্তেগফার দিনে পড়ছেন কেউ? পড়ছেন আজকে? ইস্তেগফার পড়ছেন? আরামের বিছানা থেকে উঠতে হবে। এই 2 মাস যদি আপনি একটু বিছানায় কম ঘুমান, আপনার কিন্তু কষ্ট হবে, কিন্তু 26 সালটা আপনার জন্য সুখকর হবে, ভালো লাগবে দেখবেন। ঠিক আছে? আর যদি এই 2 মাস খালি খাইয়ে পেট বাসায় ঘুমাচ্ছেন, সামনের বছর আরো কষ্ট হবে, আরো ডিউটির চাপ বাড়বে। ঠিক আছে? কষ্ট পাইছেন আমার কথায়? একসাথে আমরা পড়বো। ঠিক আছে? প্রচুর পড়তে হবে যে কোনো বিষয়। আমরা আপনাদের জন্য দেখেন এমসিকিউর গ্রুপ করে দিছি যাতে এমসিকিউ আলোচনা করতে পারেন, রিটেনের গ্রুপ করে দিছি যাতে রিটেনের আলোচনা করতে পারেন। তো এই এরকম সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমরা একটু পড়াশোনা করতে পারি। আমরা যে অনলাইনে মনে করেন পড়াই, কেউ কিন্তু খারাপ বলবে না, আমরা তো পড়াশোনা করব, তাই না? পুলিশের লোক পড়াশোনা করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরো খুশি হয়, তারা মানুষ, ভালো লোক যারা। আর যারা খারাপ লোক তারা তো হিংসামি করবে বা তারা উল্টোপাল্টা কথা কমেন্ট করবে। কিন্তু যারা, যদি মনে করেন আপনি যদি এখন না পড়তেন, কি করতেন? আড্ডা দিতেন বা কোথাও যায় সামারি করতেন, বা ওটা ওটা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো। ঠিক না? তাহলে আপনি যে পড়তেছেন, আইন শিখতেছেন, আইন জানতেছেন, এটা আপনার চলার পথে অনেক পাথেয় হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে পুলিশ আইনের 25, 26, 27 এখান থেকে কিন্তু পদোন্নতি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে। আশা করি আমরা এখানে এটা বুঝতে পারছেন, এবং পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসলে এটা পারবেন। এই আর মোবাইল কো। আচ্ছা, তো এরকম প্রশ্ন আসবে। আমরা এখন চলে যাব পুলিশ আইনের 28 ধারা। 28 ধারা তো আমরা আগেই পড়ে ফেলাইছি। অর্থাৎ এই আইনের অধীনে কোনো পুলিশ সদস্যদের যদি চাকরি না থাকে, কোনো কারণে যদি চাকরি আপনার চলে যায়, চাকরি না থাকে, চাকরি যদি কোনো কারণে চলে যায়, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে, আপনাকে যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, আপনাকে যে পোশাক পরিচ্ছদ দেওয়া হয়েছিল, আপনাকে যে অস্ত্র শস্ত্র দেওয়া হয়েছিল, এইগুলো আপনি জমা দেবেন। কার নিকট জমা দেবেন? বলতেছে যে এইগুলো হচ্ছে আপনি জমা দেবেন হচ্ছে আপনার নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট। অর্থাৎ আপনার পোশাক পরিচ্ছদ, অস্ত্র শস্ত্র, হ্যাঁ, জামা কাপড়, তারপর হচ্ছে আপনার নিয়োগপত্র, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কর্তব্য সম্পাদনের জন্য যা যা আপনাকে দেওয়া হয়েছিল সি স্টোর ডি স্টোর থেকে, সবগুলো হচ্ছে আপনাকে জমা দেওয়ার কথা এখানে বলতেছে। তা আপনি মনে করেন জমা দিলেন না, তাহলে অপরাধ কি? জমা যদি আপনি না দেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে হচ্ছে আপনি এই আইনের 28 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন, যার শাস্তি হচ্ছে আপনার 200 টাকা পর্যন্ত জরিমানা, অথবা 6 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা উভয় দণ্ডে আপনি এখানে দণ্ডিত হবেন। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং 28 ধারাটা হচ্ছে পুলিশ আইনের সর্বোচ্চ বড় শাস্তি। ঠিক আছে কিনা? 28 ধারার শাস্তি হচ্ছে পুলিশ আইনের সর্বোচ্চ বড় শাস্তি। 29 ধারা, সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত পুলিশ কর্মচারীকে শাস্তি। অর্থাৎ যে কোনো পুলিশ কর্মচারী যদি নিম্নলিখিত কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, তাকে আপনার এই শাস্তি দেওয়া যাবে। পুলিশের আমরা যে পড়ি যে পুলিশের অসদাচরণ, একটা প্রশ্ন আছে না, যে অসদাচরণ বলতে কি বোঝায়, পুলিশের কোন কোন কাজগুলো অসদাচরণের পর্যায়ভুক্ত হবে, তাহলে আপনি কিভাবে লিখবেন? আপনি লিখবেন অসদাচরণ শব্দের অর্থ অন্যায় আচরণ বা অবৈধ আচরণ, যে আচরণ কোনোভাবেই কাম্য নয়। ঠিক আছে কিনা? অসদাচরণ ইংরেজি হচ্ছে মিসকন্ডাক্ট, মিসকন্ডাক্ট, CONDU, মিসকন্ডাক্ট, মিসকন্ডাক্ট, CONDUCIT, নাকি? মিসকন্ডাক্ট, মিস মিসকন্ডাক্ট, CONDUCT, MISDUCT, হ্যাঁ, মিসকন্ডাক্ট। আপনি লিখবেন যে অসদাচরণ আচরণ বলতে হচ্ছে এমন আচরণকে বোঝায় যে আচরণ কোনোভাবেই কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়। এই সকল আচরণকে আপনার অসদাচরণ হিসেবে গণ্য করা হয়। আপনি কি লিখবেন? সরকারি চাকরি আইন 2018 2 ধারা, তারপর আছে আপনার পুলিশ আইনের 29 ধারা, পেয়ার বিচার 34 বিধি, হ্যাঁ, এইভাবে লিখবেন। আপনি লিখবেন পুলিশ আইনের 29 ধারা মোতাবেক নিম্নলিখিত
বা 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 বা- 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 বা কাজগুলো অসদাচরণ হিসেবে গণ্য হবে। পুলিশ আইনের 29 ধারা মোতাবেক 1 নম্বরে লিখবেন যে আপনার কর্তব্য চুক্তি, ইচ্ছাকৃত কোনো নিয়ম অমান্য করা। 2 নম্বরে লিখবেন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা। 3 নম্বরে লিখবেন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ছুটি জায়গাতে অতিবাস করা। 3 নম্বরে লিখবেন পুলিশের কর্ম ব্যতীত অন্য কোনো কর্মে নিজেকে নিযুক্ত করা। তারপরে 5 নম্বরে লিখবেন যে আপনার এই 9 ধারার বিধান অমান্য করে চাকরি থেকে আপনার ইস্তফা দেওয়া, বিরুদ্ধে অপরাধে অপরাধী হওয়া, এবং বলতেছে যে আপনার অন্যায়ভাবে কোনো আসামিকে নির্যাতন করা। উপরোক্ত কাজগুলো কোনো পুলিশ সদস্য করলে ম্যাজিস্ট্রেট আদালতে 3 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা বা 3 মাসের কারাদণ্ড বা অভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়াও পুলিশ রেগুলেশন অনুযায়ী নিম্নলিখিত কাজগুলো আপনার অসৎ আচরণ হিসেবে গণ্য হবে। পুলিশ রেগুলেশন কোনটা? ওই যে PRB 106-এর বিধি অমান্য করলে, একাধিক বিয়ে করলে, মিথ্যে কথা করলে, বেনামি দরখাস্ত দিলে, এটা অসৎ আচরণ। পুলিশ আইনের 100 PRB 7 বিধি মোতাবেক সংবাদ সংস্থায় নিয়োজিত পুলিশ হলে সেটা অসৎ আচরণ। 108-এ সরকারের সমালোচনা করলে এটা অসৎ আচরণ। 109-এ টাকা ধার লেনদেন করলে এটা অসৎ আচরণ। 110-এ আপনার ওই যে ব্যবসা বাণিজ্য করলে এটা অসদাচরণ। 113-তে নিজ নামে, স্ত্রীর নামে, বেনামে, নিজ জেলা ব্যতীত অন্য জায়গায় জায়গা জমি কিনলে এটা অসদাচরণ। 113-তে অধস্তন দিয়ে ইটের কাজ করালে, মানে সরকারি কাজ ব্যতীত ব্যক্তিগত কাজ করালে এটা অসদাচরণ। 114-তে সরকারি সম্পত্তির ক্ষতি করলে এটা অসদাচরণ। 115-তে আপনার এই কি বলতেছে যে অনুমতি ব্যতীত কর্মস্থলে গড়হাজির থাকলে এটা অসদাচরণ। এভাবে তো কত পয়েন্ট হয়ে গেল। অর্থাৎ অসদাচরণের প্রশ্নটা কিন্তু 15, 16, 17 পর পর 2-3 বছর পরীক্ষা আসছিল। সুতরাং অসদাচরণ লোহার কাজ করায় নাকি? হ্যাঁ, রাজমিস্ত্রি কাজও কিন্তু করায়, তাই না? আমি আগে 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 এক ইউনিটে ছিলাম, পুলিশে দিয়ে রাজমিস্ত্রি কাজও করাইছে বাসা, ঠিক আছে। তাও দেখো। তো বুঝতে পারো তাহলে এই 29 ধারা কিন্তু পদোন্নতি পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। সুতরাং এইটা এইটা 10 সাল থেকে 24 সালের আমরা অলরেডি 15 সাল থেকে 25-24 সালের প্রশ্ন আলোচনা করে ফেলছি। তোমরা যারা নতুন আইছো তারা হচ্ছে পাও নাই, কিন্তু আমরা এগুলো সব আলোচনা দেখো গ্রুপে দেওয়া আছে, কিন্তু আমরা এগুলো আবার নতুন করে আলোচনাও করবো, টেনশনের কিছু নাই। 2 মাস সময় আছে, আমরা 2 বেলা পর্যাপ্ত সময় দিচ্ছি। ইনশাল্লাহ দেখবেন কাম হয়ে যাবে, টেনশনের কিছু নাই, সব পাবেন। আচ্ছা, তাহলে এই 29 ধারাটা আমরা কিন্তু ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। 29 ধারায় আপনাকে বলতেছে যে কর্তব্য চুক্তি, ইচ্ছাকৃতভাবে কোনো নিয়ম অমান্য করা। 2 নম্বরে বলতেছে উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা। 3 নম্বরে বলতেছে 9 ধারার বিধান অমান্য করে চাকরি থেকে ইস্তফা দেওয়া। 4 নম্বরে বলতেছে ছুটিতে যে অতিবাস করা। 5 নম্বরে বলতেছে অনুমতি ব্যতীত অন্য কোনো কর্মে নিযুক্ত হওয়া। হ্যাঁ, তারপরে 6 নম্বরে বিরুদ্ধ অপরাধে অপরাধী হওয়া। তারপরে বলতেছে যে আপনার পুলিশ হেফাজতে আসামিকে অন্যায়ভাবে নির্যাতন করা। যদি অপরাধ প্রমাণিত হয় ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা যাবে, এবং 3 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা অথবা 3 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অভয়দণ্ডের বিধান কিন্তু এখানে রাখা হয়েছে। এবং একটা জিনিস মনে রাখবেন যে পুলিশ আইনের 29 ধারার সাথে PRB 434 বিধি যাবে। কত যাবে ভাই বলেন? PRB 434 বিধি যাবে। এই হাবিবুর রহমান আবার রিয়েক্ট করেন। এই হাবিব, তোমার কাম নাই ভাই? হাবিব কি ডাইডা শুধু কমেন্ট করতেছো, ভালো কাজ নাই কোনো নাকি? ভীরুতার অপরাধে অপরাধী হওয়া কি বুঝলেন না ভাই? ভীরুতার অপরাধে মনে করেন যে আমরা একসাথে ডিউটি গেছি, কালকে রাত্রে আমরা যেমন সারা রাত অভিযান করছি, এর মনে করেন আমাদের প্রতি একটা আক্রমণ আইছে, আপনি আমারে থুয়ে মনে ফেলাই চলে আইছেন, পল্টন মোড়ে ডিউটি করতেছেন, তো কতিপয় দুষ্কৃতকারী আপনাদের প্রতি হামলা করছে, আপনি আপনার সহকর্মীরা থুয়ে আপনি মনে করেন যে পলাই, মনে করেন যে আপনি চলে গেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই অর্থাৎ এখানে আপনাকে বলতেছে যে আপনার এই 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 ভীরুতার অপরাধে যদি আপনি অপরাধী হন, পুলিশ আইনের 29 ধারা মোতাবেক আপনার ডিএমপি অধ্যাদেশ 12 এবং 48-এ এই অসদাচরণের শাস্তির কথা কিন্তু লেখা আছে। কত? ডিএমপি অধ্যাদেশ আপনার 48-এ, আপনার এই 48 এবং 12-তে অসদাচরণের কথা বেসিক্যালি আপনার এখানে লেখা আছে। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন যেটা পড়াবো কনস্টেবলদের প্রশ্ন মনে করেন আসে বসে রয়েছে। এটা যদি পুলিশ আইন থেকে এবছর প্রশ্ন আসে, আসবে তো শিওর, কারণ গত বছর যেহেতু আসেনি। এই 30 ধারাটা তুমি আল্লাহর রাস্তায় মুখস্থ করে ফেলাবে। এখানে বলতিছে যে শোভাযাত্রা, মিটিং, মিছিল নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বা পুলিশের দায় দায়িত্ব কি। এইখানে প্রশ্নটা আমাদের একটু বুঝিয়ে লিখতে হবে কিরকম। এই বেআইনি সমাবেশে, অ্যাটেনশন প্লিজ বন্ধুরা, যারা যারা নতুন তারা একটু ভালো করে শোনো। বেআইনি সমাবেশে একটি চতুর্মুখী আলোচনা কিরকম, যেমন সিআরপিসি তে বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করছে, তারপরে পেনাল কোর্টে বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করছে, পিআরবিতেও কিন্তু বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করছে, আবার পুলিশ আইনেও কিন্তু বেআইনি সমাবেশ নিয়ে আলোচনা করছে। তখন
তুমি প্রশ্ন ধরবা ক্যাম্পালা যে কোন আইনে প্রশ্ন আসবে বুঝবা কিভাবে? যখন ডাইরেক্ট সরাসরি প্রশ্ন আসবে বেআইনি সমাবেশ কাকে বলে, তখন তোমাকে স্যার দণ্ডবিধির 141 দিয়ে অ্যান্সার করতে হবে। যদি প্রশ্ন আসে বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, তখন পুলিশ আইনের 30 কয়ের 1 2 দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। যদি প্রশ্ন আসে সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা কি, সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা বা পুলিশের ক্ষমতা কি, ভালো করে বুঝেন, সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা বা ক্ষমতা কি, তখন পুলিশ আইনের 30 30 কয়ের 2 দিয়ে অ্যান্সার করতে হবে। যদি প্রশ্ন আসে সভা সমাবেশ ছত্রভঙ্গের নিয়ম লেখো, নিয়ম, এই নিয়ম পদ্ধতি আলোচনা করো, তখন তোমাকে সিআরপিসি দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। কি অ্যান্সার? সিআরপিসি দিয়ে হচ্ছে আপনার অ্যান্সার করতে হবে। এই কথাটাই আপনাকে বলতেছে এই আমার সূত্রে। এখন প্রশ্ন আসছে পুলিশ আইনে, তুমি লিখে এসো সিআরপিসি, তাহলে কি অ্যান্সার পাবো ভাই? চাইছে দণ্ডবিধি দিয়ে, উত্তর করছে পুলিশ আইন দিয়ে, বাবা পাবা না। সুতরাং এটা বুঝিয়ে শুনে মাথা খাটায় অ্যান্সার হচ্ছে কোন আইনে অ্যান্সারটা চাইছে। আর একটা সূত্র আপনাদেরকে আমি বলে দেই, সব সময় মনে রাখবেন, একটু ব্যতিক্রম মাঝে মাঝে হয়, পুলিশ আইনের সাথে পুলিশ আইনের প্রশ্ন থাকে। ক নম্বর প্রশ্ন সিআরপিসি থাকলে খ নম্বর প্রশ্ন যদি ধরতেও না পারেন, মোটামুটি ধরে নেবেন এটা সিআরপিসির একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আসে নর্মালি সাক্ষ্য আইনের প্রশ্ন, তাই না? 4 নম্বরের ক নম্বর সাক্ষ্য আইনের প্রশ্ন আপনি বুঝতেছেন, কিন্তু খ নম্বর প্রশ্ন বুঝতে পারতেছেন না কি? তাহলে এই খ নম্বর প্রশ্ন ধরে নেবেন মোটামুটি হচ্ছে এটা সাক্ষ্য আইনের প্রশ্ন। অর্থাৎ এটা প্রশ্ন ধরার একটা সিস্টেম আছে যে আসলে এটা কোন আইনের প্রশ্ন এটা আসছে। তখন আপনি মোটামুটি ওইভাবে 90% এটা নিশ্চিত থাকবেন যে 1 নম্বর প্রশ্ন যে আইনের থাকে, 2 নম্বর প্রশ্নটা ওই আইনেরই নামা। যেমন 2 নম্বর প্রশ্ন আসছে দণ্ডবিধির প্রশ্ন, ক ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্নটা আপনি বুঝতেছেন না, তারপরে মোটামুটি দণ্ডবিধির আলোকে আপনাকে ওটার অ্যান্সার করতে হবে যে এটা 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 এটার অ্যান্সার। ঠিক আছে, কথা বলেন না? তাহলে এই 30 ধারাটা আমরা মূল বই থেকে, হ্যান্ডবুক থেকে ডাইরেক্ট আমরা এটা মুখস্থ করে ফেলো। বলতেছে যে শোভাযাত্রা মিছিল সমাবেশ সংক্রান্তে পুলিশ অফিসারের ক্ষমতা, এখানে বলতেছে জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা সহকারী পুলিশের সুপারিনটেন্ডেন্ট জনসাধারণের চলাচলের রাস্তায় শোভাযাত্রা মিছিল জনসমাবেশ নিয়ন্ত্রণ করতে পারবে এবং কোন কোন রাস্তায় কোন কোন সমাবেশ ওহাজে যাবে সেগুলো সে নির্দেশ দিতে পারবে। তাহলে এখানে আসতে পারে 30-এর 1-এ কি বলতেছে? বলতেছে জেলার সুপারিনটেন্ডেন্ট সহকারী পুলিশ সুপার জনসাধারণের চলাচলের রাস্তায় সভা সমাবেশ নিয়ন্ত্রণ করতে পারবে এবং কোন রাস্তায় কতটুকু যাবে সেটা তারা নিয়ন্ত্রণ করবে। কারা করবে? এসপি করবে, এএসপি স্যাররা করবে। 2 নম্বরে বলতেছে কোন মিছিল বা জনসমাবেশ শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকলে জেলা ম্যাজিস্ট্রেট উহার উদ্যোক্তাগণ বা যোগদানকারীদেরকে লাইসেন্স নিতে বাধ্য করতে পারবে। কে বাধ্য করতে পারবে? এমসিকিউ, জেলা ম্যাজিস্ট্রেট বাধ্য করবে, এসপি কিন্তু বাধ্য করতে পারবে না। আর 3-এ বলতেছে যে উক্তরূপ লাইসেন্সের দরখাস্ত প্রাপ্ত হলে দরখাস্তকারীগণের নাম উল্লেখ করে শর্ত আরোপ পূর্বক পুলিশ সুপার লাইসেন্স মঞ্জুর করবে। তবে এইরূপ লাইসেন্সের জন্য কোনো টাকা পয়সা বা ফিসের কোনো প্রয়োজন হবে নয়াকারে না। আমার মন থেকেই বলতেছে 30 ধারা পরীক্ষা এসে বসে রয়েছে, শুধু যাই লেখবেন কনস্টেবল ভাইরা, শুধু যাই লেখবেন এটা। যদি কারো মূল বই এটা মুখস্থ না থাকে, আজকে রাত্রে এটা পড়িয়ে পরে অন্য খাবার খাবার খাবেন, পারেন তো? কোনো একবারে উপধারা অনুযায়ী লিখবেন, 30-এর 1, 30-এর 2, 30-এর 3, এইভাবে লিখবেন, এভাবে লিখবেন। ঠিক আছে? এরকম একটা একটা প্রশ্ন কেউ আপনার বলবে না। আপনি নিশ্চিত থাকেন এটা পরীক্ষা আসবে, এটা আমার বিশ্বাস 100%। আচ্ছা, এরপরে বলতেছে সারি বলতেছে যে উক্ত লাইসেন্সের বিশেষ পর্ব বা উৎসবের কোন রাস্তায় কখন গান বাজনা হতে পারবে তা নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা যেমন ডিএমপিতে চাকরি করে আসছি দেখছি, যেমন তাজিয়া মিছিল বা ওই যে আপনার এই পয়লা বৈশাখের মিছিল, এরা কিন্তু পুরো ঢাকা শহর ঘোরে না। ঢাকা শহর ঘোরে? ঢাকা শহর কিন্তু ঘোরে না। এটা দেখবেন যে নির্দিষ্ট একটা এরিয়া থাকে, এরকম ওই সমাবেশের লাইসেন্সে লেখা থাকে যে আপনারা এই রাস্তা দিয়ে ঢুকে এই রাস্তা দিয়ে ঢুকে শহীদ মিনারের সামনে এসে আপনার মিছিল শেষ করবেন। এই 30-এর 4 সিমে এই কথাই বলতেছে যে একটা মিছিল কোন রাস্তায় কতটুকু যাবে, কোথায় গান বাজনা হবে, কোথায় গান বাজনা হবে না, সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কে নিয়ন্ত্রণ করবে? এসপি নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে আমরা এই 30-এর 1 2 3 4 ক্লাসেই মুখস্থ হয়ে যাক বন্ধুরা। 30-এর 1-এ বলতেছে যে পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার সভা সমাবেশ মিটিং মিছিল এগুলো কি করতে পারবে? নিয়ন্ত্রণ করতে পারবে এবং কোন রাস্তায় কতটুকু যাবে তা তার নির্দেশ দিতে পারবে। 30-এর 2-এ আপনাকে বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করে আইন শৃঙ্খলা রক্ষার্থে এই মিটিং মিছিলে যোগদানকারীদের লাইসেন্সের প্রয়োজন, সেই ক্ষেত্রে লাইসেন্স নিতে বাধ্য করতে পারবে। 30-এর 3-এ বলতেছে লাইসেন্সের আবেদন প্রাপ্তির পর পুলিশ সুপার মহোদয় লাইসেন্সের মানে মঞ্জুর করবে, শর্ত সাপেক্ষে মঞ্জুর করবে, তবে তার জন্য কি কোনো টাকা পয়সা বা ফিসের প্রয়োজন হবে না।
30-4 বলতেছে যে লাইসেন্স পাওয়ার পর মিটিং মিছিল কোন রাস্তায় কতটুকু যাবে, কোথায় কতটুকু গান বাজনা হবে, সেটা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সেটা নির্ধারণ করবে বা নিয়ন্ত্রণ করতে পারবে। এবার আসি 30-1 লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে কি হয়। 30-1 বলতিছে যে উপরোক্ত পূর্ববর্তী ধারার অধীনে প্রদত্ত লাইসেন্স লঙ্ঘন করলে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোভাযাত্রা বন্ধ করে দিতে পারবে এবং উহাতে যোগদানকারী সকলকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারবে। মানে কে কে বন্ধ করতে হবে তার নামে একটা তালিকা দিয়েছে, বলতেছে এসপি পারবে, তারপরে হচ্ছে আপনার জেলা ম্যাজিস্ট্রেট পারবে, তারপরে ওসি পারবে, ইন্সপেক্টর পারবে, হ্যাঁ, এই সমাজ বন্ধ করে দিতে পারবে। 30-2 বলতেছে যে অনুরূপ শোভাযাত্রা ছত্রভঙ্গের আদেশ দেওয়ার পরে যদি আসছে আপনার ছত্রভঙ্গ না হয়, সেই ক্ষেত্রে এটা অবৈধ জনতা হিসেবে বিবেচিত হবে বা এবং ঘোষিত হবে। এবং অবৈধ জনতা ঘোষিত হওয়ার পর ফৌজদারি কার্যবিধির 27, 128, 129, 130, 131 ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই হচ্ছে পুলিশ আইনে সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা। মনে করবা আজকে ক্লাসে তুমি এই একটা প্রশ্নই শিখছো, আর কোনো কিছুই শেখো নাই। সুতরাং আপনাদের পায়ে ধরি এই 30 ধারাটা নিজের মতো করে আপনি মানে মুখস্থ করে ফেলবেন মূল মূল বই থেকে। পরীক্ষা এটা আসবে, হাজারো 12 বাতারি জিনিস পড়ে লাভ নাই, যেটা আসবে সেটা ভালো করে পড়েন, ইনশাল্লাহ দেখবেন আপনি কামিয়াব। 30 ধারা 100% ইম্পর্টেন্ট। আর 31 ধারায় বলতেছে রাস্তাঘাটে জনসমাবেশ যেখানে বেশি হবে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। আর এখানে এই যে 33 ধারায় বলতেছে, সরি 32 ধারায় আপনাকে বলতেছে শেষোক্ত 3 ধারা অনুসারে আপনার কেউ এই আদেশ অমান্য করলে বা কোনো বাধা সৃষ্টি করলে কিংবা গান বাজনা করলে, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে বা অমান্য করলে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য অনূর্ধ্ব 200 টাকা, সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এমসিকিউ, কত টাকার বিধান? অনূর্ধ্ব মানে সর্বোচ্চ 200 টাকা। তাহলে আমরা একটু খেয়াল, যদি প্রশ্ন আসে যে অবৈধ জনতা কাকে বলে, অবৈধ জনতার শাস্তি লেখো, হ্যাঁ, তখন তুমি কি ওই যে দণ্ডবিধির 143-এ বেআইনি সমাবেশে শাস্তি লিখবা? ওটা লিখলে কিন্তু হবে না। অবৈধ জনতার শাস্তি পুলিশ আইনের 32 ধারা, মাথা খাটাতে হবে। সুতরাং 32 ধারা দিয়েই কিন্তু অ্যান্সার করতে হবে পুলিশের। আমি এখানে আমার কাছে এরকম লোক আছে না? অবশ্যই আছে, যে বেআইনি জনতার শাস্তি পুলিশ আইনে যে আছে এটা অনেকেই জানে না। জীবনে আজকে প্রথম শুনছেন এরকম লোক আছেন না এখানে? আমি শিওর 1-2 জন থাকলেও আছে, যে অবৈধ জনতার যে শাস্তি পুলিশ আইনেও আছে এটা অনেকেই জানে না। তাহলে 32 ধারায় অবৈধ জনতার শাস্তির কথা কিন্তু বেসিক্যালি এখানে উল্লেখ করছে। এমসিকিউ আসতে পারে অবৈধ জনতার শাস্তি কত টাকা, তাহলে অনূর্ধ্ব 200 টাকা পরিমাণ শাস্তির বিধান কিন্তু এখানে রাখা হয়েছে, ঠিক আছে কিনা? আর এখানে আর বেআইনি সভায় শাস্তি কয় ধারা? 143 ধারা। 6 মাস পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড, বয়দণ্ডের বিধান। একটা খাবে, এটি খাবে না, এটা খাই নি, খাই নে, এটা খাই খেয়ে নে, এটা খা না রে ভাই, আমি এটা খাচ্ছি, এটা খা, একটা খা, আমি ওটি ঢাকি রাখ, এই দুইটা খা, একটা খা, আমি একটা খাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে এখানে কিন্তু এই টাইপের প্রশ্ন পদ্ধতি পরীক্ষা যদি আসে প্রিয় বন্ধুরা, তাহলে আশা করি আপনারা পারবেন। তাহলে অনেকেই ক্লাসে ছিলেন না, আবার এখন অনেকে জয়েন করতেছে। 30 ধারা আপনি মনে করবেন, 30 ধারা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে 99%। 1% আমি আমার হাতে রাখলাম। কেউ যদি না পারেন, আজকে রাত্রে আপনি একটা প্রশ্ন পড়েই আপনি ঘুমাবেন। কেউ যদি একান্তই না পারেন যে আমি ভাল লাগে না, আমি পড়তে পারবো না, আপনি একটা প্রশ্ন পড়িয়ে লিখে পরে আপনি ঘুমাবেন। কনস্টেবলরা, এএসআই দেরও এটা আসতে পারে বাট একটু গুরুত্ব কম, কিন্তু এই কনস্টেবলদের এটা আসার সম্ভাবনা 100%। আচ্ছা, আবার একজন বলছে স্যার সমাবেশের প্রশ্ন ধরার কৌশলটা বলেন। প্রশ্ন ধরার কৌশলটা হচ্ছে কি, যে যদি প্রশ্ন আসে যে বেআইনি সমাবেশ কাকে বলে, আপনাকে দণ্ডবিধিতে অ্যান্সার করতে হবে। যদি আপনাকে প্রশ্ন আসে যে সমাবেশ ছত্রভঙ্গের নিয়ম কি, পদ্ধতি কি, তখন সিআরপিসি দিয়ে আপনাকে 27 থেকে 131 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। যদি প্রশ্ন আসে সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা বা পুলিশের ক্ষমতা কি, তখন আপনাকে পুলিশ আইনের 30 ধারা দিয়ে অ্যান্সার করতে হবে। যদি প্রশ্ন আসে বৈধ জনতা কখন অবৈধ জনতায় পরিণত হয়, তখন মূলত এই 30 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে কিনা? অবৈধ জনতার শাস্তি কি, তখন এই 30 পুলিশ আইনের 32 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। যদি প্রশ্ন আসে বেআইনি সমাবেশের শাস্তি কি, তখন দণ্ডবিধি দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। এখন তুমি একটা আইনের মধ্যে আর একটা আইন মনে করো গুলাই ফেলাইছো, তখন কিন্তু পরীক্ষা ভালো হবে না। মনে মনে ভাববো যে পরীক্ষাতে ভালো রেজাল্ট কেন আসে, রেজাল্ট এই জন্যই আসে নাই যে চাইছে এক আইনে, উত্তর দিয়েছে না আর এক আইনে। সুতরাং এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ। ও আর একটা জিনিস মনে পড়ে গেল আমার, মানে কিছু কিছু প্রশ্ন দেখবেন যে সমীর লেখা থাকে, করিম লেখা থাকে। যেমন বিশেষ করে শ্রোতাল রিপোর্ট তৈরির যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, লেখা যায় যে নাসরিন বয়স 20, তখন আপনাকে পরীক্ষায় কিন্তু নাসরিন লিখতে হবে
এবং 100% বয়স 20, এটা লিখতে হবে। সুতরাং এটাও কিন্তু পরীক্ষার একটা অংশ। এক্সামিনার দেখবে যে প্রশ্নের আলোকে সে নামটা লেখছে কিনা, প্রশ্নে যে বয়সটা দেওয়া হয়েছে ওই বয়সটা সে উল্লেখ করছে কিনা। এই আপনি উল্টো পাল্টা দেবেন, মার্ক এখানেও আপনার কমে যাবে যে আপনি প্রশ্ন ফলো করেন নাই। এটা মাথার ভিতরে আপনি ঢুকবেন, ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুলিশ আইনের সব পড়া আপনি ভুলে যান। 30 ধারা আজকে আপনি পড়বেন, লেখবেন, পরে খাবেন, পরে ঘুমাবেন। এটা আপনার জন্য ফরজ। তাহলে 31, 32, 32-এ আপনাকে বলতেছে যে পূর্বে বর্ণিত 4টি ধারা মতে প্রদত্ত পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। অর্থাৎ যে আইন শৃঙ্খলা রক্ষার্থে মানে পুলিশের যে ক্ষমতাটা এখানে দিয়েছে, এমসিকিউ, কার ক্ষমতার পরিপন্থী হবে না? জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী এখানে হবে না। এই কথাটাই আপনাকে এই 33 ধারা। 34 ধারা তো আমরা আগে মুখস্থ করে ফেলবো। ওই যে আমি যেটা বলছিলাম যে অনিস খোরা মারাপু, অনিস খোরা মারাপু তোমাকে এটা মুখস্থ করতে হবে। অনিস খোরা মারাপু, এটা সন্তত জানো ভাই। এই 34 ধারা পড়ার জন্য কারো প্রাইভেট পড়ার দরকার হয় না। 34 ধারা তুমি নিজে পড়বা, নিজ দায়িত্বে এটা মুখস্থ করে ফেলবা যে পুলিশ আইনের 34 ধারা মোতাবেক নিম্নলিখিত অপরাধের জন্য পৌর এলাকায় একজন পুলিশ কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কনস্টেবল থেকে আইজি বলতে সবাই পারে। তাহলে এখানে বলতেছে যে এই ধারায় বর্ণিত বিধান সমূহ সরকার কর্তৃক বিশেষভাবে যেই শহরে বলবৎ প্রযোজ্য হয়েছে সেখানে কোনো রাস্তা বা প্রকাশ্য স্থানে যদি কেউ নিম্নলিখিত অপরাধজনক কার্য করে যাহা দ্বারা শহরের লোক ও বাসিন্দাগণের বিরক্তি, অসুবিধা, বিপদ বা বিঘ্ন সৃষ্টি হতে পারে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারার্থে অনূর্ধ্ব অর্থাৎ সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত জরিমানা অথবা 8 দিন পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং যে পরিমাণ যে কোনো পুলিশ কর্মচারীর সম্মুখে এই অপরাধটি সংঘটিত হলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে পুলিশ আইনের 34 ধারার শাস্তি নিম্নের কোনটি? শাস্তি আছে 8 দিন সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। আর কত টাকা জরিমানা? বলতেছে যে আপনার এই কত, অনূর্ধ্ব 50 টাকা, অর্থাৎ সর্বোচ্চ 50 টাকা জরিমানার বিধান কিন্তু রাখা হয়েছে। তাহলে অপরাধগুলো কি কি? ওই যে অনিষ্ট করা মারাপু, অনাবৃত্ত জায়গায় গবাদি পশু জবর করা বা মৃত পশুর চামড়া ছাড়ানো কিংবা বেপরোয়াভাবে ঘোড়া ছাড়ানো বা অন্য কোনো পশু তাড়না করা, নির্দয় বা নিষ্ঠুরভাবে জীবজন্তুকে মারধর করা, জনসাধারণ অসুবিধা সৃষ্টি করে গাড়ি ঘোড়া অনাবশ্যকভাবে দাঁড় করে রাখা, খোলা স্থানে মালামাল বিক্রি করার জন্য ফেলে রাখা, তারপরে আছে আপনার রাস্তায় আবর্জনা ফেলা, মাতাল অবস্থায় রাস্তায় বেড়ানো, রাস্তায় মলমূত্র ত্যাগ করা, পুকুর কুয়া, এইগুলো হচ্ছে আপনার বিপজ্জনক জায়গায় ঘিরে রাখা বা অরক্ষিত রাখা। এখন আমিরা সবসময়, এই অ্যাটেনশন প্লিজ, সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, ইস্তেগফার পড়েন। বলেন সালাম। বলছিলাম আপনি তখন আগে একবার ফোন দিছিলেন, আমি বলছিলাম মনে হয় ভাই। আপনি আগে ফোন দিছিলেন না আমাকে? আগে কি ফোন দিয়েছিলেন আমাকে? পাইন দিদি ভাই, বললাম মশলা মারছে কিভাবে দেখছিস? কে যাবে কে? দাঁড়া, যাবানি ক্লাস শেষের দিকে। আচ্ছা, এই 34 ধারা, এই যে যে একটা অ্যাটেনশন প্লিজ, গুরুত্বপূর্ণ কথা বলবো। পুলিশ আইনের 34, 34-এর ক, পুলিশ আইনের 29, এই তিনটে ধারার শাস্তি আগে আপনি উপরের কথাগুলো লিখবেন, তারপরে নোট দেবেন, নোটে শাস্তি লিখবেন যে উপরোক্ত প্রমাণ অপরাধ প্রমাণিত হলে এই শাস্তির ব্যবস্থা আছে। যখন আপনি নোটটা দেবেন তখন আপনার এই লেখাটা কি হবে, আপনার হচ্ছে ফোকাস হবে। এক্সামিনার ওই ওই পয়েন্টগুলো পড়বে না, কিন্তু নোটটা 100% পড়বে। এজন্য দেখবেন অন্যরা যদি 3 পায় আপনি 4 পাই, 1 মার্ক বেশি পেয়ে যাবেন। 1 মার্ক বিশাল ব্যাপার। সুতরাং এই নোটটার কথা আমরা কিন্তু মনে রাখবো। 34 দ্বারা মনে রাখার সহজ সিস্টেমটা হচ্ছে অনিস খোরা মারাপু। অতে অনাবৃত্ত জায়গায় গবাদি পশু জবাই করা, নীতি নিষ্ঠুরভাবে জীবজন্তুকে মারধর করা, যাতে জনসাধারণ অনাবশ্যকভাবে গাড়ি ঘোড়া দাঁড় করে রাখা, তারপর আছে খতে খোলা স্থানে মালামাল বিক্রির জন্য ফেলে রাখা, রাতে রাস্তায় আবর্জনা ফেলে দুর্গন্ধ সৃষ্টি করা, মাতে মাতাল অবস্থায় বেড়ানো, রাতে রাস্তায় মলমূত্র ত্যাগ করা, আর পথে হচ্ছে পুকুর কুয়া অরক্ষিত রাখা, ঢাকি না রাখে অরক্ষিত রাখা। এই কাম যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনার এই পুলিশ আইনের 34 ধারা মোতাবেক অপরাধ। এখানে আর একটা কথা আছে, এই কথা বলেন না প্লিজ ভাই।
কথা বলতে কিন্তু কষ্ট হয়। মানে আপনি কোন আপনি টাকা নেন, কষ্ট তো করবেনই, তাই না? আপনি আমাদের একটু কথা বলে দেখেন, কয় মিনিট কথা অবশ্যই বলতে পারবেন, পারবেন না এরকম না, কিন্তু যদি অ্যাটেনশন না থাকে এটা আপনার লস। এখানে 100% পুলিশ আইনে 34 ক এবং 29 যে সাজা আছে, সাজাটা নোট আকারে আপনি অবশ্যই দেবেন। সাজা যদি নোট আকারে আপনি না দেন, তাহলে কিন্তু আপনি এখানে ফুল মার্কস কভার করতে পারবেন না। সুতরাং এটা মনে রাখবেন। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে, যে 34 ধারা থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে এভাবে, যে রহিম গোপালগঞ্জ গোপালগঞ্জের নাম বলা যাবে না, মনে করেন মাদারীপুর পৌরসভায় মাতাল বা বেসামাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, টহলরত এএসআই পুলিশের দায়িত্ব কর্তব্য কি? তখন এই পুলিশ আইনে 34 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে কিনা? একটা পয়েন্ট তুলে দিল, সৃজনশীল আকারে তুলে দিল, আপনাকে বুঝতে হবে যে কোন আইনের প্রশ্নটা আসছে, তখন ওইভাবে আপনাকে অ্যান্সার করতে হবে, নাহলে উল্টোপাল্টা করলে আপনার জন্য বিপদ। 34-এর ক দেখি। 34-এর কতে বলতিছে যে যে কোনো চিত্ত বিনোদন স্থলে, দর্শক প্রবেশের স্থলে যে টাকা মূল্যের টিকিট আছে, এই টিকিটে আছে আপনাকে বিক্রি করতে হবে। অতিরিক্ত মূল্যে আপনি টিকিট বিক্রি করতে পারবেন না। যদি আপনি করেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই শাস্তিটা মনে রাখবেন, যে কমপক্ষে সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার কোনো পুলিশ অফিসার কি করতে পারবে, বিনা বর্ণায় গ্রেপ্তার করতে পারবে। হ্যাঁ, এবং অপরাধ প্রমাণিত হলে 3 মাস পর্যন্ত কারাদণ্ড বা 100 টাকা জরিমানা বা অভয়দণ্ডের বিধান রাখা আছে। তাহলে 34-এর কতে 3 মাস 100 টাকা, পুলিশ আইনে 34-এ 8 দিন সশ্রম বিনাশ্রম এবং অনূর্ধ্ব 50 টাকা, আর পুলিশ আইনের 29-এ হচ্ছে 3 মাসের বেতন বা হচ্ছে আপনার 3 মাস 3 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অভয়দণ্ডের বিধান রাখা আছে। এই শাস্তিগুলো আমরা একটু মনে রাখবো, মনে রাখার আমরা একটু চেষ্টা করবো। ঠিক আছে কিনা? আশা করি ইনশাল্লাহ পারবেন। আর 35-এ বলতেছে যে কনস্টেবলের ঊর্ধ্বতন পদের কোনো পুলিশ কর্মচারীর বিরুদ্ধে এই আইন মতে অভিযোগ উত্থাপিত হলে, সেই ক্ষেত্রে বলতেছে যে আপনার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে এইরূপ কোনো অফিসার দ্বারা তা তদন্ত করতে হবে। অর্থাৎ কনস্টেবলের উপরের কোনো পদের অফিসারের বিরুদ্ধে যদি অপরাধ যদি আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কনস্টেবলের এই মানে এএসপি সাধারণত তদন্ত করবে। এই কথাগুলো এখানে বলতেছে। 36 ধারাটা গুরুত্বপূর্ণ। 36 ধারা, অস্ত্র আইনের 31 ধারা, কার্যবিধি 403 ধারা, হ্যাঁ, সেম একই কথা। অর্থাৎ একই অপরাধে একবার সাজা হলে ওই সেম অপরাধের জন্য দুইবার আর সাজা দেওয়া যাবে না। এবং 36 ধারা একটা কথা বলতেছে, যে আপনি এমন একটা অপরাধ করছেন যে অপরাধের সাজা অন্য আইনে বেশি আছে, সেই ক্ষেত্রে পুলিশ আইনকে বাদ দিয়ে অন্য আইনেও কিন্তু আপনি সাজা দিতে পারবেন। ঠিক আছে কিনা? আর একটা কথা এখানে বলতেছে যে একবার সাজা দেওয়া হয়ে গেলি, অন্য আইনে সাজা বেশি আছে, এই জন্য অন্য আইনে দ্বিতীয়বার আর সাজা দেওয়া যাবে না। এই কথাই আপনাকে সত্যি, তো দোবারা শাস্তি নিষিদ্ধ। প্রশ্ন আসবে পুলিশ আইনে দোবারা শাস্তি নিষিদ্ধ ব্যাখ্যা করে, এই প্রশ্নটা এখন আমার গাইডে আছে। আমার গাইড আপনাদের সবার কাছে আছে না? আমার গাইডে কার্যবিধি, দণ্ডবিধি, পুলিশ আইন, সাক্ষ্য আইন, প্রতিটা পিআরবি, প্রতিটা প্রশ্ন আমি অত্যন্ত সৃজনশীল ভাবে লেখার চেষ্টা করছি এবং সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা একেবারে দুর্বল স্টুডেন্ট আছেন, আমার গাইডের প্রশ্নগুলো আপনারা দেখবেন, খুবই সহজভাবে লেখা এটা। এই এরকম এরকম ই দিয়েছেন, ডিসপ্লে করছেন কিটা, কিটা এটা? আচ্ছা, ঠিক আছে, তাহলে 36 ধারা আমরা চলে গেলাম। এখন চলে যাব আমরা পুলিশ আইনের 42, 43, 44। 42, 43, 44 এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের সংক্রান্ত বিধিবিধান। মামলা দায়ের অর্থাৎ আলোচ্য আইন অনুসারে কোনো অপরাধের জন্য কারোর বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে 3 মাসের মধ্যে করতে হবে। তাহলে পুলিশ আইনে মামলা করতে হলে কত মাসের মধ্যে করতে হবে? 3 মাসের মধ্যে করতে হবে। এবং 1 মাস পূর্বে বিবাদী পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারকে নোটিশ দেবে। অবশ্য কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হলে তার বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা রুজু করা চলবে না। অর্থাৎ পুলিশ সদস্য যদি পুলিশ আইনের অধীনে অভিযুক্ত হয়, তাহলে 3 মাস পূর্বে আসছে, 3 মাসের মধ্যে করতে হবে। 3 মাসের মধ্যে আপনাকে করতে হবে। ঠিক আছে কিনা? 3 মাসের মধ্যে করতে হবে। এবং আরেকটা জিনিস বলতেছে, যে আপনার 100% এখানে আপনাকে বলতেছে যে এই 1 মাস পূর্বে, 1 মাস পূর্বে হচ্ছে পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারকে নোটিশ দানের মাধ্যমে আপনাকে করতে হবে। এটা পিআরবি দেখবেন 98, 99 বিধিতে আপনাকে লেখা আছে। এবং 43 বিধিতে বলতেছে যে কোনো পুলিশ কাজের কারণে কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের কিংবা কোনো কাজের নিমিত্তে কোনো পুলিশ কর্মকর্তা নামে মামলা দায়ের হলে কোন পুলিশ ম্যাজিস্ট্রেট আদেশ বা ওয়ারেন্ট বলে তা করছে বলে সে সেলফ ডিফেন্স নিতে পারবে। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে যদি কেউ মামলা করে, সেই ক্ষেত্রে পুলিশ সদস্য যে আইনানুগ কাজটা সে করছে, তাহলে সে সেখানে সেলফ ডিফেন্স নেবে, যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এই কাজটি আমরা করছি বা আমি করছি। এটা হচ্ছে পিআরবি পুলিশ আইনের 43 ধারায় বলতে। তবে 42 ধারাটা কিন্তু গুরুত্ব আছে। 42 ধারা গুরুত্বের জন্য এখানে দুটো মাসের কথা বলছে। অর্থাৎ
পুলিশ সদস্যদের মামলা করতে হলে কত মাসের মধ্যে করতে হয়? এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। 3 মাসের মধ্যে আপনাকে মামলা করতে হবে। এবং কত মাস পূর্বে লিখিতভাবে জানাতে হবে? 1 মাস পূর্বে জানাতে হবে। কাকে জানাতে হবে? পুলিশ এসপি কে জানাইতে হবে, অথবা সহকারী পুলিশ সুপারকে আপনি জানাবেন। আর এই যে যে মামলাটা হলো, সেই ক্ষেত্রে পুলিশ সদস্য সেলফ ডিফেন্স নিতে পারবে, যে সে আইন বলে উক্ত কাজটি সে করছে। পুলিশ আইনের 44 ধারা তো সহজ, যেটা আমি আগেই পড়ালাম, যে জেনারেল ডায়েরি। প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরমে জেনারেল ডায়েরি রাখতে হবে। এই ডায়েরি তাদের নালিশ থাকবে, তাদের নাম, ঠিকানা, নালিশের বিবরণ, কেউ গ্রেপ্তার করা হলে তার নাম, ধৃত ব্যক্তির নাম, হ্যাঁ, অস্ত্র শস্ত্র, হ্যাঁ, তারপর হচ্ছে সম্পত্তি, সাক্ষীগণের নাম, ঠিকানা, প্রয়োজন হলে জেলা ম্যাজিস্ট্রেট এই ডায়েরি তলব করতে পারবে। এই হচ্ছে 44 ধারা। তো 44 ধারা থেকে প্রশ্ন যেটা আসতে পারে, যে জেনারেল ডায়েরি কাকে বলে, আইনগত ভিত্তি কি, সাক্ষ্যগত মূল্য কি, জেনারেল ডায়েরিতে কি কি বিষয় লেখা থাকে, জেনারেল ডায়েরি কে তলব করতে পারে, হ্যাঁ, জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করার নিয়ম কি, হ্যাঁ, কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকবে ডায়েরিতে, এই টাইপের যে কোনো প্রশ্ন কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষা এখান থেকে আমাদের আসতে পারে। ঠিক আছে কিনা? এই হলো পুলিশ আইনের 44 ধারা। শাস্তিগুলো আবার বলেন। শাস্তিগুলো ভাই সহজ। শাস্তি হচ্ছে 34, 34-এর ক এবং 29। যারা একেবারেই পারবা না, তারা এই 3টে শাস্তি মনে রাখবা। 34 ধারার শাস্তি হচ্ছে অনূর্ধ্ব 50 টাকা জরিমানা, 8 দিনের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অভয়দণ্ডের বিধান। 34-এর কয়ের শাস্তি হচ্ছে আপনার 100 টাকা জরিমানা, 3 মাসের কারাদণ্ড বা অভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। আর 29 ধারার শাস্তি হচ্ছে 3 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা বা 3 মাসের সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অভয়দণ্ডের শাস্তির বিধান এখানে রাখা হয়েছে। তবে 3 মাসের যে শাস্তি, এই শাস্তিগুলো অবশ্যই নোট আকারে লিখবেন। যে কোনো শাস্তি, 3 মাসের শাস্তি বা 3 মাসের বেতনের জরিমানা নোটে দেন, নোটে দেন। হ্যাঁ ভাই, ভালো আছেন ভাই? এই যে একটু পড়াশোনা করতেছিলাম, বলেন। পুলিশ আইনের আদ্যপান্ত কিন্তু আজকে আমরা জানলাম। এখন আমরা পুলিশ আইনের কিছু এমসিকিউ দেখবো। এই কথা বলেন না। পুলিশ আইনের আমরা কিছু এখন এমসিকিউ দেখবো। এই এমসিকিউ গুলো সবাই একটু কেয়ারফুল হবেন, আমি বলি, আপনারা অ্যান্সার করবেন। পুলিশ আইনে আপনার পুলিশের শাস্তি কয় ধারায় বর্ণিত? 7 ধারা, 29 ধারা, ক, খ, কোনোটি না। সঠিক আনসার 7 এবং 29, উভয় শাস্তি আছে। ঠিক আছে। এরপর হচ্ছে পুলিশ আইন অনুযায়ী আপনার পুলিশের সুযোগ সুবিধা কয় ধারা? 8 ধারা। কত মাস পূর্বে চাকরি ছাড়া আবেদন করতে হবে? 2 মাস পূর্বে। কি আবেদন? লিখিত আবেদন। কার কাছে? এসপির কাছে। পুলিশ আইন অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে 34 ধারায় কে? সকল পদের অফিসার। কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। কোন এলাকায়? পৌর এলাকায়। 34 ধারার শাস্তি কত বছর, কত টাকা জরিমানা? অনূর্ধ্ব 50 টাকা, মানে সর্বোচ্চ 50 টাকা। কয় দিনের কারাদণ্ড? 8 দিনের। কি সশ্রম নাকি বিনাশ্রম? সশ্রম বা বিনাশ্রম। আর পুলিশ আইনের 29 ধারার শাস্তি কি? 3 মাসের বেতন বা 3 মাসের কারাদণ্ড। ঠিক আছে কিনা? বা উভয়দণ্ড, সশ্রম বিনাশ্রম। 34-এর কয়ে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কিনা? সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর পদের নিম্ন নয় এমন অফিসার। ঠিক আছে কিনা? আর শাস্তি কি? শাস্তি হচ্ছে আপনার 100 টাকা জরিমানা বা হচ্ছে আপনার 3 মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। পুলিশ আইনের 28 ধারার শাস্তি কি? 200 টাকা পর্যন্ত জরিমানা। এবং বলা হচ্ছে যে আপনার এই আর কি কয় রে, 6 মাসের কারণে সর্বোচ্চ শাস্তি হচ্ছে এটা। পুলিশ আইনের 32 ধারার শাস্তি কি? শাস্তি হচ্ছে আপনার এই যে অনূর্ধ্ব 50 টাকা, 50 টাকা না, 200 টাকা, অনূর্ধ্ব 200 টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আচ্ছা, লাইসেন্স নিতে বাধ্য করতে পারে কিনা? জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, সভা সমাবেশ নিয়ন্ত্রণ করে কিনা? এসপি। প্রশ্ন আসতে পারে যে আহ, প্রত্যেক থানায় কোন ডায়েরি রাখা আবশ্যক? জেনারেল ডায়েরি রাখা আবশ্যক। দোবরা শাস্তি নিষিদ্ধ পুলিশ আইনে কয় ধারা? এটা হচ্ছে 36 ধারা। ঠিক আছে কিনা? প্রশ্ন আসতে পারে যে আপনার পুলিশ আইনের 23 ধারা দায়িত্ব কর্তব্যগুলো কয়টি? মানে 8টা লেখা আছে, সবার জন্য এটা প্রযোজ্য। আর একটা প্রশ্ন পদোন্নতি পরীক্ষা আসতে পারে যে বেআইনি সম্পত্তি পুলিশের পাইলে আইনগত ব্যবস্থা ধারা কি কি? এই যে 25, 26, 27, এই 3টা ধারাতে অ্যান্সার করতে হবে। যাও, এই হলো এমসিকিউ গুলো আমরা সংক্ষেপে বললাম। এবং আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে পুলিশ আইনের সাইড দিয়ে প্রশ্ন আমি বলি। 1 নম্বরে রাখতেছি পুলিশ আইনের 23 ধারার এই প্রশ্নটা মুখস্থ করে ফেলবেন, যে সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা বা ক্ষমতা। একটা প্রশ্ন, এক। 2 নম্বরে আমি পুলিশ আইনের প্রশ্ন দিলাম যে পুলিশ আইন অনুযায়ী পুলিশের নিবারণমূলক কাজগুলো কি কি, কোন পদের অফিসার নিবারণমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। কারণ নিবারণমূলক কাজ যখন আপনি লিখবেন, পুলিশ আইনের 34, 34-এর ক, পুলিশ পুলিশ আইনের হচ্ছে 30, 31, মানে সংক্ষেপে লিখবেন 30, 31, এবং পুলিশ আইনের 23-এর 2, 3, 5, 8, এই ধারাগুলো দেবেন। এগুলো নিবারণমূলক কাজ। 29 ধারা নিবারণমূলক কাজ না। আচ্ছা, দুটো প্রশ্ন গেল। এরপরে হচ্ছে অসদাচরণ কি, অথবা কোন কোন দায়িত্ব অবহেলা করার জন্য পুলিশের শাস্তির বিধান আছে। শুধুমাত্র পুলিশ আইনের 29 ধারা, এটা কটা গেল? 3টা প্রশ্ন চলে গেল।
আর 4 নম্বর হচ্ছে ওই যে অধস্তন কর্মচারীদের কি শাস্তি দেওয়া হয়, 7 ধারার প্রশ্ন। এখন তুমি যদি একটা প্রশ্ন পড়তে চাও, যদি দুইটা প্রশ্ন পড়তে চাও পুলিশ আইন থেকে, তাহলে প্রথম দুইটা পড়বা, অর্থাৎ পুলিশ আইনের 30 এবং হচ্ছে পুলিশ আইনের ওই যে কত, ওই নিবারণমূলক কাজ। ঠিক আছে, এর মাঝে কিন্তু আরো বিষয় গোপন হয়ে গেল, সেটা হচ্ছে যে নিবারণমূলক কাজ করতে গেলে তো 34-34 পড়াই লাগবে, এই জন্য ওই বিনা পড়ায় গ্রেপ্তার, ওটা তো কমন বিষয়, তো ওটা ওটা মুখস্থ করতে হবে। আর এই পুলিশ এনে সাইড দিয়ে ধারা যদি না পড়তে পারে, এটা তো এত দুঃখ, এটা তো আমাদের জন্য লজ্জাজনক। সুতরাং সাইড দিয়ে প্রশ্ন মুখস্থ করে ফেলবে নিজ দায়িত্বে। জেনারেল ডায়েরি, জেনারেল ডায়েরি এটা হলো পিআরবির প্রশ্ন মূলত। জেনারেল ডায়েরি কি, কে রেকর্ড করে, কিভাবে রেকর্ড করা হয়, কি কি বিষয় লেখা থাকে, আইনগত মূল্য, সাক্ষ্যগত ভিত্তি। হ্যাঁ, এটা পিআরবির প্রশ্ন, পিআরবি 377, পুলিশ আইনে 44। ঠিক আছে, তাহলে এই সবাই জোরে বলেন, মনোবল কি হাই না লো? লো কোনটা? মনোবল হাই ইনশাল্লাহ। 4টে প্রশ্ন পুলিশ আইনে পড়তে পারবো না? 4টে প্রশ্ন 100% পড়বো। যারা একেবারেই দুর্বল, গরিব স্টুডেন্ট, গরিব বোঝেন, খুবই গরিব, যে কিছুই পড়াশোনা পারে না, তাহলে দয়া করে প্রথম দুটি প্রশ্ন মুখস্থ করে ফেলা, যে কোনো গাইড থেকে। আমার কথা হলে গেলে দেখবেন মনে পড়বে যে ভাই আমাদের জন্য এভাবে বলতো। এখন আধা ঘন্টা বিশ্রাম নিয়ে সবাই 2টে পর্যন্ত লেখাপড়া করবেন, যার ডিউটি আছে ডিউটি যাইও পড়বেন। পড়াশোনা করলে পুলিশের কোনো অফিসার খারাপ বলে না যে আপনি পড়তেছেন কেন, নিজ দায়িত্বে আপনি পড়াশোনা করবেন। ঠিক আছে, আমিও ইনশাল্লাহ পড়তে বসবো একটু পরে। তো আমরা আজকে পুলিশ আইন আমরা শেষ করে দিলাম, কালকে আমরা ইনশাল্লাহ পিআরবি দেখবো। পিআরবি তো কোন পর্যন্ত পড়া, পিআরবি পড়াইছি মনে আছে 324 পর্যন্ত পড়াইছি। কালকে আমরা পিআরবিটা আগে দেখবো, পরে অন্য একটা আইন দেখবানি। এবং সকালে আমরা পড়বো হচ্ছে মাইনর অ্যাক্ট। মাইনর অ্যাক্টে আমরা মাইনর অ্যাক্টে আমরা তো নারী শিশু পড়াইছি, সাইবার পড়াইছি, আমরা মনে হয় মাদক মনে হয় পড়াইনি, মাদক পড়াবানি। আর হচ্ছে আমরা ওই রাখালচন্দ্র স্যারের গাইডের প্রশ্ন আমরা দেখবানি। ঠিক আছে, আমরা বিভিন্ন স্যারের গাইডের প্রশ্ন দেখবো, কেন না গাইড থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। মানে গাইডের প্রশ্ন না দেখলে আপনি প্রশ্নের প্যাটার্নস বুঝতে পারবেন না, এই জন্য গাইডের প্রশ্নগুলো আমরা ধরবো, বা বিভিন্ন সালের প্রশ্নগুলো তো আমরা আগে একবার পড়াইছি অলরেডি, গত মাসে না তার আগের মাসে পড়াইছি, আবার এগুলো দেখবো। শিশু আইন বা শিশু আইনটা পড়াবানি, সমস্যা নেই, শিশু আইন পড়াবানি। ধন্যবাদ। যারা রাত্রে ক্লাসে থাকো তারা সকালেও থাকবা ভাই, থাকতে তো কারো নিষেধ নাই। আমি তো বলছি যে একবেলা ভর্তি হলে 2 বেলায় ক্লাস নিচ্ছি আমরা, তো এরকম অফার তো পাবেন না। আর এই 2 মাস আপনি কঠোর পরিশ্রম করেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। লাইফ কিন্তু এই 2 মাস চলে গেলে তো আবার সেই 1 বছর অপেক্ষা করতে হবে। তো যেহেতু 2 মাস সামনে আসে, তো এই সময়টাকে আমরা সঠিক ব্যবহার করি ভাই। নাওয়া খাওয়া হাগামোতা সব বন্ধ করে শুধু বই নিয়ে বসে থাকি। রেকর্ড বন্ধ করে একটা কথা বলি,